আমরা প্রথম একটা আপনাদের কোশ্চেন করি, আমরা অ্যাকাউন্টিং কেন করি বা অ্যাকাউন্টিং কি, এটা কি আমাদের ধারণা আছে? যেহেতু আমি বলছি যে জিনিসটা একটু রুট কজে যাব, আমরা একটু ডিটেইলে আলাপ করব। হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিংটা কি? অ্যাকাউন্টিংটা স্যার আমি যতদূর বুঝি সেটা হচ্ছে অর্থনৈতিক, মানে যে কোনো লেনদেনের অর্থনৈতিক ভ্যালু ডিটারমাইন করে সেটাকে রেকর্ড কিপিং করা হ্যাঁ, এবং ওর থেকে ডেভেলপ হয়ে আমার ফিউচার অ্যানালাইসিস করা পর্যন্ত যায় আর কি। খুবই চমৎকার অ্যান্সার, খুবই চমৎকার অ্যান্সার। কিন্তু আমরা একটু আরেকটু সহজভাবে জিনিসগুলো দেখতে চাই। সহজভাবে মেইন হচ্ছে যে আপনি খুব ভালোই বলছেন, কঠিন না। বাট আমি যদি এইভাবে দেখি, আপনারা হয়তো অ্যাগ্রি করবেন, এবং এই জিনিসটি আমরা এস্টাবলিশ করব আমাদের কোর্সের শেষে। যে কথাগুলো বলছি এটাই হচ্ছে ট্রু। আমরা বাঙালি সোফার দু একটা ইংরেজি টার্ম আমরা ইউজ করছি, যেমন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অ্যাকাউন্টিং, এগুলো আমরা বাংলা কথা বলার ভিতরে এটা ইউজ করছি। যেমন হিসাব চক্র বলছি না, অ্যাকাউন্টিং সাইকেল বলছি। তার মানে আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলতে পারি বাংলা। হ্যাঁ, বাংলা টু সাম এক্সটেন্ট এ মিক্স, কিছুটা আমরা মিক্স করছি এর সাথে, ইংরেজির সাথে। তার মানে আমরা হচ্ছে বাংলা প্লাস ইংরেজি, মোস্ট অফ দ্য 80-90% বাংলা ইউজ করছি, আবার কোনো কোনো কারণে আমরা ইংরেজিও হচ্ছে ইউজ করি, ইংলিশও ইউজ করি। এবং ইংলিশ সহ পৃথিবীর অন্য অন্য দেশের বেশ কিছু ভাষা বাংলায় ঢুকে গেছে। যেমন আমরা গুরু নামে একটা ওয়ার্ড ইউজ করি, গুরু। এটা গুরু কিন্তু ইন্ডিয়ান একটা ওয়ার্ড, হিন্দি ওয়ার্ড, এটা ইংরেজিতে চলে গেছে। ঠিক আছে, এরকম ইংরেজিতে অনেক বিদেশি ভাষার তাদের ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। সিমিলারলি বাংলাতেও যেমন রিক্সা, এই রিক্সা শব্দটা জাপানি ওয়ার্ড, কিন্তু বাংলাদেশে ঢুকে গেছে। সো এরকম অনেক কিছুই হয়। তো কোশ্চেন হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইজ বেসিকলি আমি যা বুঝাতে চাই, আমি যা এক্সপ্রেস করতে চাই, সেই আমার মাধ্যম। অর্থাৎ আমার সামনে, আমার সাথে এখন যে আমরা 15 জন লোক এখানে হরেন ক্লাস করছি, এই 15 জন লোক আমি যা বলতে চাচ্ছি সেটা যদি বুঝতে পারেন, এবং সেটা বুঝতে পারার পরে যদি আমার অ্যান্সারটা আমি যা জানতে চাই সেটা আপনারা যদি এক্সপ্লেন করতে পারেন, আমি যদি স্যাটিসফাই হই, তাহলে কমিউনিকেশন ডান। সো ল্যাঙ্গুয়েজ ইজ বেসিকলি এ মিডিয়াম অফ কমিউনিকেশন। এখন আমরা নিশ্চয়ই জানেন যে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ ভিতরে বডি ল্যাঙ্গুয়েজও থাকে, আপনার ভার্বাল থাকে, নন ভার্বাল থাকে। ওই কমিউনিকেশনে আমরা গেলাম না। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার মনের ভাব প্রকাশ করার জন্য, তাহলে অ্যাকাউন্টিংটা হচ্ছে বিজনেসের মনের ভাব প্রকাশ করার জন্য। মানে বিষয়টা আমি কি বলার চেষ্টা করলাম, যে বেসিক্যালি অ্যাকাউন্টিংটা বলবো যে হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের ভাষা, ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। তাহলে আমি যে আপনাদের সাথে যে কথা বলছি, এটা আমার ভাষা প্রকাশ করছি। সিমিলারলি বিজনেস তার ভাষা কিভাবে প্রকাশ করবে, বিজনেস কিভাবে বলবে যে আমার ব্যবসা এবছর ভালো অথবা মন্দ, অথবা আমার প্রফিট হয়েছে কি নাই, অথবা আমার ব্যাংক লোন আছে, ব্যবসায় আরো টাকা সামনে লাগবে, অথবা ওনাদেরকে কিভাবে মেসেজ দিবে যে যেভাবে ব্যবসা চলছে আগামী 3 মাস পরে আমি আমাদের এমপ্লয়ীদের স্যালারি প্রপারলি দিতে পারবো না, অথবা আগামী 6 মাস পরে এলসি করবার মতো টাকা আমার নাও থাকতে পারে। তো এই যে ঘটনাগুলো আপনার ঘটছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এইটা আমরা নিশ্চয়ই একটা মাধ্যমে শোনার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। তো যেমনি আমার পেটে ব্যথা করছে, আমার একটা বাচ্চা যখন আপনার হচ্ছে কথা বলতে পারে না, তখন সে হচ্ছে যে এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করে, তার নন ভার্বাল কমিউনিকেশন দিয়ে বোঝানোর চেষ্টা করে। এখন কোশ্চেন হচ্ছে, একজন ব্যক্তি তিনি কিন্তু কথা বলতে পারেন, আল্লাহ তাআলা তাকে ভাষা দিয়েছেন। হ্যাঁ, কিছু বোবা লোকও আছে কথা বলতে পারেন, দ্যাট ইজ ট্রু, বাট এটা খুব কম পার্সেন্ট, ম্যাক্সিমাম কথা বলে। এখন বিজনেস নিজে তার কথাটা বলবে কিভাবে? বিকজ বিজনেস কি কোনো এন্টিটি, মানে বিজনেস কি কোনো লিগ্যাল পার্সন? মানে আমরা যদি বলি উই আর পার্সন, তাই না? উই আর পার্সন, আমরা হচ্ছে একজন ব্যক্তি। হ্যাঁ, বাংলাকে যেটা বলে ব্যক্তি। এই কিন্তু বিজনেস কি? তাহলে এটা আমরা, এটা আমি, উই, আমরা যদি উই বলি, হ্যাঁ, আমি আপনি, এরা হচ্ছে পার্সন, আমরা উই। বাট বিজনেস কি? বিজনেস কি আপনার কি, এটাকে কি বলতে পারে? এটাকে পার্সন বলা যায়? বলেন তো। বিজনেস তো একটি ইন্ডিভিজুয়াল এন্টাইটি। বিজনেসকে এক কথায়, এই টার্মগুলো একটু মানে খেয়াল করেন, তাহলে আপনাদের ভবিষ্যতে হেল্প হবে। বিজনেসকে বলে লিগ্যাল পার্সন। হ্যাঁ, বিজনেসকে লিগ্যাল পার্সন। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে, আপনি বলতে পারেন যে কেন লিগ্যাল পার্সন বলছি? হ্যাঁ, কেন লিগ্যাল পার্সন বলছি? লিগ্যাল পার্সন বলার কারণটা হচ্ছে যে
বিজনেস হচ্ছে আপনার আপনি যেমন আপনি এখানে আমার সাথে যিনি কথা বলছেন আমি তার স্পেশাল থ্যাঙ্কস দিব, কারণ এই অ্যান্সারটা না দিলে আমি কিন্তু সম্ভবত শামীম হায়াত সাহেব কথা বলছেন না, কে কথা বলছেন আমার সাথে, আমি এখন দেখছি কে কথা বলছেন। এই যে আমি অ্যান্সার আরিফুজ্জামান বলছিলাম। আরিফুজ্জামান ভাই, আপনি তারিকুজ্জামান ভাই আমাকে একটু হেল্প করেন, একটু কথা বললেন, আপনি আনমিউটেডে থাকেন, কোনো সমস্যা নেই, তাহলে সুবিধা হবে বুঝতে। এখন দেখেন এই যে আপনার কথা আমি পুরোটাই বুঝতে পারছি, আমার কথা আপনি বুঝতে পারছেন। এখন কোশ্চেন হচ্ছে, আপনার কোনো কথায় সংক্ষুব্ধ হয়ে আমি আপনার কাছে একটা মামলা করতে পারি, আপনি আমাকে মামলা করতে পারেন। আপনার কাছে আমি টাকা পাইতে পারি কোর্স করিয়ে, আপনি আবার আমার কাছে বলতে পারেন যে একটা সার্ভিস সেল করলেন। তা আমি ব্যক্তি যেহেতু, আমরা হিউম্যান টাচ বুঝি, আমরা কমিউনিকেশন বুঝি, কিন্তু কোশ্চেন হচ্ছে আমরা হচ্ছে ন্যাচারাল পার্সন, তাহলে আমরা হচ্ছে এটাকে বলবো কি, আমরা হচ্ছে ন্যাচারাল পার্সন, যেটাকে বলে আমরা ন্যাচারাল, ন্যাচারাল, ওকে, আমরা ন্যাচারাল পার্সন। উই মানে আমি আপনি সবাই, ম্যান, অল হিউম্যান হচ্ছে ন্যাচারাল পার্সন। কোশ্চেন হচ্ছে, ব্যক্তির নামে যেমনি মামলা করা যায়, আবার ব্যক্তিও যেমনি অন্যের নামে মামলা করতে পারে, সেমলি একটা বিজনেস যদি একটা লিমিটেড কোম্পানি হয়, ইফ ইট ইজ এ বিজনেস ইজ এ লিমিটেড কোম্পানি, দেন তার একটা লিগাল সত্তা তৈরি হয়, এটাকে বলে আর্টিফিশিয়াল পার্সন বা লিগ্যাল পার্সন তৈরি হয়, সত্তা, এনটিটি, বিজনেস একটা এনটিটি হয়। এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের প্রথম একটা কনসেপ্ট, যে আপনার অ্যাকাউন্টিং এর বেশ কিছু কনসেপ্ট আছে, কিছু অ্যাজাম্পশন আছে। প্রথম দিকের একটা কনসেপ্ট হচ্ছে, এটাকে বলে এনটিটি কনসেপ্ট মানে হচ্ছে একজন ব্যক্তি একটা লিগ্যাল পার্সন, উনি আলাদা, আর একটা ব্যবসা, এটাকে আমি বলতে পারি হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন অথবা লিগ্যাল পার্সন। কারণ ওই কোম্পানিটা অন্যের বিরুদ্ধে মামলা করতে পারে, ওই কোম্পানির নামেও মামলা হইতে পারে। বেক্সিমকোর ওনার হিসেবে সালমান এফ রহমানের ডিফারেন্ট লেভেলে মামলা হইতে পারে, কিন্তু বেক্সিমকোর নামেই কিন্তু অনেকগুলো মামলা হচ্ছে আলাদাভাবে। এসালম যিনি কাজটা করছেন, এসালম গ্রুপের লিগ্যাল এন্টিটি গুলোর নামেও মামলা হচ্ছে, এসালমের ওনারের নামে হচ্ছে। তার মানে এখানে এই যে ওনার এবং বিজনেস সেপারেট, এটাকে বলা হয় এনটিটি কনসেপ্ট, এবং এই জিনিসটাকে বলা হয়, আর এই ব্যবসাটাকে বলা হয় লিগ্যাল অথবা আর্টিফিশিয়াল পার্সন। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, আমি ক্লাসগুলো একটু, এবার আজকে ক্লাসটা একটু বড় হবে, বা আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে একটু রুট কজ ঠিক করে আসার চেষ্টা করব, যাতে করে শুধু অ্যাকাউন্টিংই না শিখতে পারেন, সঙ্গে সঙ্গে ভবিষ্যতে ইন্টারভিউ, কনসেপ্ট, উইজডম তৈরি হয়, আপনার সাথে কথা বললে বোঝা যায় যে অ্যাকাউন্টিং এবং বিজনেস সম্পর্কে আপনি একটা প্রজ্ঞার জ্ঞান পেয়েছেন। এইভাবে আমি পড়াইতে চাচ্ছি। এই পর্যন্ত ডিসকাশন করলাম, অনেকেই হয়তো এটা জানেন, আর অনেকের কাছে মনে হইতে পারে স্যার এত ডিটেল কেন বলছে। আমি একটা কুইক সার্ভে করতে চাই, সোফার আমি যেরকম বোঝানোর চেষ্টা করছি এটা ঠিক আছে নাকি, কুইকলি যাব নাকি সোফার এটা এভাবে চলবো, আমি এই ফিডব্যাক গুলো চাই, বিকজ এই ক্লাসটাকে মোস্ট ইফেক্টিভ, এবং এই ক্লাস করার পরে আপনারা একটা ফিডব্যাক আমি রেকর্ডেড করব, যে আমি অ্যাওয়ার্ডেড হইতে চাই। টাকা তো দিয়ে ফেলছেন অলরেডি, বাট আপনি বলবেন যে না, বাংলাদেশের একটা ভালো কোর্স, যে কোর্সটা করে আমি রিয়েলি উইজডম পেয়েছি এবং আমার প্রফেশনে এই চেঞ্জটা আসছে, প্রফেশনাল লাইফে। এইটা পাইতে গেলে আমাকে ইফেক্টিভ করতে হবে, ইফেক্টিভ করতে গেলে আপনার আমার দুজনেরই ইকুয়াল পার্টিসিপেশন লাগবে। সোফার ভাই বলেন তো, আরিফুজ্জামান ভাই, এভাবে যাবো না আর একটু ফাস্টার যাবো? স্যার আমার হিসেবে এটা ঠিক আছে, যেমন অনেকগুলো জিনিস কিন্তু আমরা প্রায় 15-20 বছর আগে পড়ে এসেছি, যেমন লিগ্যাল এন্টিটি, তারপর এন্টিটি কনসেপ্ট, এই জিনিসগুলো আমরা সেই ইন্টারমিডিয়েটে পড়েছি। তো এগুলো এখন আবার রিকল হচ্ছে, ওইগুলো তো আসলে আমরা প্র্যাকটিক্যাল করার কারণে আমাদের চিন্তা থেকে বের হয়ে গিয়েছে, এবং এগুলো নিয়ে আমরা কথাও বলি না, যেহেতু আমরা টিচিং প্রফেশনে নেই। তো এটা ভালো হয় স্যার, এটা কাজে দিবে আমার মনে হয়, আর কি অন্যরাও হয়তো অ্যাড করবে। ফ্যান্টাস্টিক। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ইউসুফ। আসলে একটু ওই নেটওয়ার্কের সমস্যা ছিল, তো এই জন্য স্যার করতে পারি না স্যার, যেভাবে করতেছেন এইটাই, কারণ এখানে যদি একটু ডিটেল যদি করতে পারি আর কি, জানতে পারি স্যার আপনার মাধ্যমে, তাহলে দেখা গেল যে স্যার আমরা ইন্টারভিউ বোর্ড বা যে কোনো কাজে এটা আমরা করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, অর্গানাইজেশনে অ্যাসেট হবেন। থ্যাংক ইউ, আমি বুঝে ফেলছি, তাহলে আমি এটা উৎসাহ পেলাম। এখন কোশ্চেন হচ্ছে, উনি যে কথাটা বলছে, আমরা ইন্টারমিডিয়েটে, অনার্সে, মাস্টার্সে, সিএসসি তে সবকিছু পড়ছি, কিন্তু এখন আমরা কিন্তু থিওরি পড়ছি, কিন্তু একদম প্র্যাকটিক্যালি ঘটনা ধরেন। যেমন আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কেস স্টাডি শেয়ার করি, তাহলে আপনার নলেজটা উইজডমে চলে যাবে। এখন দেখেন, আমাদের ইউনাইটেড গ্রুপ খুব ভালো ব্যবসা করছিল, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড হসপিটাল, হাবিজাবি। এখানে তারা প্রথমে 4 জন বন্ধুরা ব্যবসা একসাথে শুরু করেছে। শুরু করার পরে
তারা এটা তো তাহলে ওনাররা আলাদা, ব্যবসা আলাদা, তারা এটা বুঝছে কিন্তু লিগালি প্র্যাকটিসটা করেনি। তারা কি করছে, ইমোশনাল হয়ে আরো 2 জন বন্ধুকে পরে ব্যবসায় ঢুকেছে। এটা কিন্তু কেস স্টাডি, আপনাকে একটা রিয়েল কেস স্টাডি শেয়ার করছি বাংলাদেশে রিসেন্ট। পরবর্তীকালে যেটা হয়েছে, তারা এই জেলে কত হইলো, প্রথমে ছিল 4 জন, পরে 2 জন, 6 জন হলো। এই 6 জন যখন তারা অর্গানাইজেশন, একটা লিগাল এন্টিটি, এখন অর্গানাইজেশন থেকে যদি কিছু নিতে হয়, আপনি কি নিতে পারেন? আপনি যখন একটা ব্যবসায় ইনভেস্ট করেন, তখন ওই ব্যবসার জন্য আপনি হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি। আগের দিন আমি বলেছিলাম যে, আমি বলেছিলাম অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম এবং এক্সপেন্ডিচার, মোটে 4টা জিনিস। তাহলে এই যে লাইবিলিটির ভিতরে 2টা ভাগ করছিলাম, একটা বলছিলাম ইন্টারনাল লাইবিলিটি, একটা এক্সটার্নাল লাইবিলিটি। ইন্টারনাল লাইবিলিটি বলছিলাম যে ওনার্স ইকুইটি ইজ ইন্টারনাল লাইবিলিটি। তার মানে এই ইউনাইটেড গ্রুপের 4 বন্ধু যে টাকা নিয়ে শুরু করছিল ব্যবসা, তারা লিগালি যে তাদের অ্যাকাউন্ট থেকে যে টাকাটা ওই বিজনেস অ্যাকাউন্টে ঢুকিয়েছিল, ওইটা বিজনেসের জন্য ইন্টারনাল লাইবিলিটি, তাদের জন্য ইনভেস্টমেন্ট। এখন এর থেকে তারা কিভাবে বেনিফিট নিতে পারে? তারা যদি ওই অর্গানাইজেশনে কাজ করে, তাহলে যেটাকে বলা হয় যে তারা হচ্ছে ওনার, কিন্তু তারা এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে, তখন এটাকে বলা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড অফ ডিরেক্টর। এখন 4 জনের ভিতরে ধরে নিলাম, 4 জনের ভিতরে লিগালি অ্যালাউ করে মাত্র 2 জন এখান থেকে বেতন নেবে। তার মানে 4 জন এখানে ইনভেস্টর, 4 জনই শেয়ার হোল্ডার, 4 জনই ডিরেক্টর, কিন্তু 2 জন আবার যারা এখানে কাজ করছে, ধরে নিলাম একজন হচ্ছে এমডি আর একজন ডিএমডি। এই 2 জনকে আমরা আলাদাভাবে বলি হচ্ছে আপনার হচ্ছে এক্সিকিউটিভ বিওডি। তাহলে ওনারা কি কি নিতে পারে এই অর্গানাইজেশন থেকে? প্রথম নিতে পারে হচ্ছে যারা কাজ করলে এর ভিতর এগেনস্টে একটা বেতন নিতে পারে, তখন তারা এক্সিকিউটিভ এমডি বলা হয়, এক্সিকিউটিভ বোর্ড অফ ডিরেক্টর বলা হয়। আর একটা কি নিতে পারে, তারা বছর শেষে একটা প্রফিট নিতে পারে, ডিভিডেন্ড। প্রবলেমটা হচ্ছে, দেখেন এই কেস স্টাডিটা আপনাদের শেয়ার করলে আপনাদের অনেক নলেজটা বাড়বে। তারা কি করছে, এই প্রথম যে যারা ছিল তাদের শেয়ার হোল্ডিং হয়তো 25%, 20% ছিল। পরের যে 2 জন নিয়েছে তাদেরকে 5% করে অফার করছে, কিন্তু তাদের প্রপার ইকুইটিটা ঠিক মতো চ্যানেলে আনে না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, ডিটেলে গেলাম না। বাট একটা কথা শুধু বলি, তারা যখন এই 6 বন্ধু ব্যবসা করছে, তারা একটা নিজেদের বাড়ি বানিয়েছে। এখন এই 6 বন্ধুর জন্য ইকুয়াল অ্যামিনিটিস, ইকুয়াল দিয়ে এক একটা বাড়ি, ধরেন 50-60 কোটি 100 কোটি টাকা হইতে পারে। আপনারা যারা জানেন তারা 6 জনের নামে 6টা বাড়ি বানিয়েছে। প্রথম যে ভুলটা করছে, তাদের মাথায়, তারা এত নলেজেবল, তাদের এখানে এত প্রফেশনালরা আছে, প্রথম যে ভুলটা করছে তাদের মাথায় এনটিটি কনসেপ্ট ছিল না। এনটিটি কনসেপ্ট থাকলে তাদেরকে মনে করতে হইতো এই বাড়িটা বানানোর একটা লিগ্যাল এবং অ্যাকাউন্টিং, লিগ্যাল, কনসেপচুয়াল সব জায়গায় একটাই উপায় ছিল যে তারা এটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ওই টাকা দিয়ে বাড়ি বানাবে। তারা এটা করে নাই, তারা যেটা করছে কোম্পানির টাকা দিয়ে বাড়ি বানিয়ে ফেলেছে। তাহলে প্রথমে একটা বড় ধরনের ব্যত্যয় ঘটছে। এরপর আরেকটা বড় ব্যত্যয় ঘটছে, কারোর পার্সেন্ট 20%, কারো ধরেন হচ্ছে 20% আছে, কারো হয়তো ধরেন মানে এভারেজ ধরলাম, কারো হয়তো 15% আছে। আমি এক্স্যাক্টলি জানি না, বাট আমি এরকমই হবে, যেহেতু 6 জন এরকমই হবে। হ্যাঁ, আরেকজনের হয়তো 5% আছে ধরলাম। এখন আরেকটা মজার ব্যাপার দেখেন, যিনি 20%-এর ওনার, উনিও একটা 50 কোটি টাকার, বা ধরলাম তার খাতিরে 50 কোটি টাকার বাড়ি নিয়েছেন। আর যিনি 5%, উনিও ইমোশনাল অথবা এনটিটি কনসেপ্ট মাথায় ছিল না, উনিও ধরেন এখানে আপনার হচ্ছে 50 কোটি টাকার একটা বাড়ি নিয়েছে। এখন যখন ওই 6 বন্ধুর সেকেন্ড জেনারেশন এসে বোর্ডে বসা শুরু করছে, তখন ইনিশিয়াল 4 জনের যারা ছেলেমেয়েরা, তারা বলছে আমরাই মেইন ওনারদের সেকেন্ড জেনারেশন, আমরাই সাকসেসর, উইল বি ইন দ্য বোর্ড। বাট পরে যারা 5% করে 2 জন আসছে, তাদের বাচ্চাদের, তাদের ছেলেদেরকে আমরা বোর্ডে নিব না। এটা নিয়ে কনফ্লিক্ট হয়েছে, মামলা গেছে, মোকদ্দমায় গেছে। এখন একটা ইন্টারেস্টিং কেস দেখেন, 20%-এর লোক 50 কোটি টাকা যদি নেয়, 5 কোটি টাকাটা 5%টা কিভাবে 50 কোটি টাকা দেয়? এই জায়গায় আরো অনেক লিগ্যাল কনসিকুয়েন্স আছে, এটা পরে আপনার আগ্রহ থাকলে আমি আলাদাভাবে বলবো। বাট এটুকু বলি, হিসাব অনুযায়ী করা উচিত ছিল, তাদের প্রফিটের ডিভিডেন্ড ডিক্লেয়ার করে 20%-এর সমপরিমাণ টাকা দিয়ে প্রয়োজন তাদের বাড়ি করে দিতে, যে ডিভিডেন্ড, আর 5%-এর জন্য আলাদা করতো। এখন কোশ্চেন হচ্ছে, যদি তখন কেউ বলতো যে ভাই আমরা তো চাই যে বাড়িটা আলাদা করবো, তখন তাহলে যে 20%, উনি হয়তো যে বাড়ি বানাতো 5%-এর থেকে সে আরো কিছু টাকা, 15%-এর সমপরিমাণ টাকা নিয়ে যদি বাড়ি বানাইতো, তাহলে লিগ্যালি এবং কনসেপচুয়ালি এবং প্রপার জায়গাটা থাকতো। তাহলে একটা রিসেন্ট কেস স্টাডি শেয়ার করলাম যে শুধুমাত্র অ্যাকাউন্টিং এর বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট, এনটিটি কনসেপ্টটাকে ব্রেক করার কারণে কত লিগ্যাল কনসিকুয়েন্সে গেছে। এখন তাহলে বুঝতে পারছেন যে আমরা যে কোর্সে এসে আমরা কত কিছু জানতে চাই, শিখতে চাই, বা কত জায়গায় জানার আছে। ইজ ইট ক্লিয়ার? এখন বোঝা গেল বিষয়টা? এই কেস স্টাডিটা বুঝছেন কিনা? শুধু বললেন ইয়েস অথবা নো? জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা অ্যাকাউন্টিং কনসেপ্টের একটা কনসেপ্ট শিখলাম। এখন এইখানে এসে আসেন যে পৃথিবীর শুরু থেকেই আপনার
অ্যাকাউন্টিং প্রফেশন অলমোস্ট চলছে। যখন দেখা গেছে যে গ্লোবালি বিজনেস করতে গেছে, তখন তারা বলছে যে এক এক দেশে এক এক নামে দিচ্ছে। কেউ বলতেছে ডেটর, মানে ডেটর মানে আমি আপনার কাছে টাকা পাই, আরেকজন বলছে দেনাদার বাংলায় বলছে, আরেকজন বলছে অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এই তিনজন তিন নামে বললে তো ভাই কেমনি অ্যাকাউন্টিং করবো? আমেরিকান কোম্পানি বাংলাদেশে আসলে তখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করলে আমাদের বাংলা অনুযায়ী দেনাদার লিখবে, জার্নাল করলে জাবেদা লিখবে, নাকি সে অ্যাকাউন্ট রিসিভেবল লিখবে? ইজ এ ভেরি কনফিউজড। তখন এই গ্লোবাল হারমোনাইজেশনের প্রয়োজন হচ্ছে। জেনারেলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল মানে হচ্ছে সবাই যাতে একমত ওই দেশে। এখন এই গ্যাপ ছিল ইউকে গ্যাপ, লেটস সে ইউএসএ গ্যাপ, ঠিক আছে, এরকম ছিল ইউএসএ গ্যাপ, তারপরে ছিল হচ্ছে ইন্ডিয়ান গ্যাপ, এরকম নামে ছিল। হ্যাঁ, ইন্ডিয়ান গ্যাপ। এই যে ধরেন এই গ্যাপ গুলো ছিল, তার মানে প্রত্যেকটা দেশের স্ট্যান্ড অ্যালোন কান্ট্রি স্ট্যান্ডার্ড। তো এই গ্যাপ নিয়ে তো আসলে গ্লোবাল ব্যবসা করতে গেলে ইন্ডিয়ান কোম্পানি আমেরিকা আসলে কি টার্মিনোলজি ইউজ করবে, কোন কোন বেসিক প্রিন্সিপাল ফান্ডামেন্টাল প্রিন্সিপালের উপর তারা ব্যবসা করবে, এই কনফিউশনের কারণে লোকাল গ্যাপ থাকার পরেও আমরা এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আইএফআরএস, এইগুলো তখন প্রয়োজন হয়েছে। আইএফআরএস মানে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে, অল আইএফআরএস, আজকে থেকে ক্লিয়ার হন, অন আইএফআরএস প্লাস অল আইএস, এই সবগুলোকে আমরা একসঙ্গে বলতে পারি হচ্ছে আইএফআরএস। আইএফআরএস বলতে আমরা বুঝবো অল আইএফআরএস মানে 17টা বা 18টা, বা এখন 18টা হবে মোট, 18টা এখন ফুল এফেক্টিভ হয়নি, বাট 18টা হবে। 18টা আইএফআরএস প্লাস ধরেন আপনার 20-22টা আইএস, এইটা মিলে আপনার টোটাল যে আইএস আছে এই টোটালকে আমরা আইএফআরএস বলবো। তাহলে এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আইএফআরএস, এটা হচ্ছে গ্লোবাল প্রায় ধরেন 80% জনগোষ্ঠীকে কাভার করে এখন, যারা এক মতামত হয়ে গেছে। তাহলে গ্লোবাল বিজনেসটা রিপোর্টিং স্ট্যান্ডার্ড একই রকম আসছে। হোয়ারাস এই আইএফআরএস বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক না থাকলে ইন্ডিয়ান গ্যাপ একরকম, ইউএস গ্যাপ একরকম, বাংলাদেশি গ্যাপ একরকম, ইউকে গ্যাপ একটা, জার্মান গ্যাপ আলাদা। এই গ্যাপগুলো এখনো আছে নিজস্ব দেশের স্ট্যান্ডার্ড কিছু কিছু জিনিস, বাট মোস্টলি হারমোনাইজেশন, গ্লোবালাইজেশন করবার জন্য আইএফআরএস ইজ এ গ্লোবাল। তাহলে এখন শুরুতে আমি বললাম যে অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এই কথাটা আপনাকে বললাম। আর এইটার অ্যালফাবেট অথবা গ্রামার হচ্ছে আইএফআরএস। তাহলে আমি আবারও বলি, তাহলে এই কোশ্চেনটা একটু আনি, একটু আমি আপনাদেরকে যেটা বললাম যে আমি বলছি যে অ্যাকাউন্টিং ইজ বেসিকলি এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আর তাহলে চাই যদি আমি এগ্রি করি, তাহলে আইএফআরএস ইজ গ্রামার, ডবল এম না একটা এম, গ্রামার অফ, সারা জীবন এই কনফিউশনে ছিলাম যে ডাবল এম না একটা এম, গ্রামার ডবল হবে স্যার, ডবল এম, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কিন্তু সারা জীবনই আমাদের একটা কনফিউশন গেল গো, এটা সরি, এক সেকেন্ড হারাই ফেললাম কিনা, না ঠিক আছে আছে। আচ্ছা খেয়াল করেন, আমরা বলছি যে গ্রামার অফ হচ্ছে প্রথম বললাম অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, আইএফআরএস ইজ দ্য গ্রামার অফ অ্যাকাউন্টিং। তাহলে যেভাবেই আপনি অন্যভাবে বলেন না কেন, ইজ দ্য গ্রামার অফ। এবার আসেন আপনার আজকের পর থেকে আপনি এইভাবে ব্যাখ্যা করতে জানতে হবে। যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, আপনার উইজডম থাকতে হবে, এটাকে দাবি করতে হবে যে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ একটা বিজনেস হচ্ছে লিগ্যাল বা আর্টিফিশিয়াল পার্সন বা আর্টিফিশিয়াল এন্টিটি, উনি নিজে কথা বলতে পারে না, তার প্রেজেন্টেশনটা দেয় হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে, এআইএস বলে, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমকে হারমোনাইজ করবার জন্য আইএফআরএস আছে, আর আইএফআরএস কে আমরা বলছি গ্রামার অফ বিজনেস। সো ইজ ইট ক্লিয়ার? এখন বোঝা গেছে এটা স্বচ্ছ? জি স্যার, বোঝা গেছে। তাহলে এবার আপনি আসেন, তাহলে প্রথম আমাদেরকে সবচেয়ে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা এই যে আমাদের কন্টেন্টে গ্যাপ ছিল, এগুলো আমরা শিখে ফেললাম যে হোয়াট ইজ গ্যাপ। গ্যাপ মানে হচ্ছে প্রত্যেকটা দেশের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ছিল, ইউকে গ্যাপ, ইউএস গ্যাপ, বাট আমরা ওই গ্যাপ গুলো প্রয়োজনে কিছু কিছু জানবো, কিন্তু মূলত গ্যাপ আমাদের এখন জানার খুব একটা প্রয়োজন হবে না। আমাদের প্রয়োজন হবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ আইএফআরএস এন্ড আইএফআরএস, সেটা দিয়ে আমরা রিপোর্টিং করব। এখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে আমি গত ক্লাসে মনে হয় কিছুটা বলেছিলাম যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কেন প্রয়োজন। খেয়াল করেন, the conceptual framework, without a framework for preparing financial statement, accounting standard would develop in a random haphazard way in reaction to arising issues. তার মানে যদি আমরা সারা পৃথিবীর বিজনেসের ল্যাঙ্গুয়েজকে এক না করতে পারি,
স্কোয়ার ফার্মা এক ল্যাঙ্গুয়েজে একভাবে কথা বলে, আর একটা হচ্ছে সেনোফি ফার্মা একরকম কথা বলে, রোশ আর একটা কথা বলে, জিএসকে একভাবে কথা বলে, ফাইসন্স একভাবে কথা বলে। দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এক একটা কোম্পানি যদি এক এক রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, তাদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্টিং, কিন্তু অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড যদি ইউনিফাইড হারমোনাইজ এক না হয়, তাহলে এক একজন একভাবে বললে আপনি অ্যাজ এ ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেই ইউজার কারা? ওনাররা, শেয়ার হোল্ডাররা, ট্যাক্স অথরিটি, ভ্যাট অথরিটি, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আমরা শেয়ার হোল্ডার, এরা হচ্ছে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এদেরকে বলা হয় অ্যাজ এ স্টেক হোল্ডার। এই স্টেক হোল্ডাররা তাহলে কম্পেয়ার করবে কেউ, এক একজন একভাবে চালায়। তো সমস্ত ব্যবসাগুলোর ল্যাঙ্গুয়েজকে ইউনিফাইড করবার জন্য আইএফআরএস এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসছে। সেই কারণে বলছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ছাড়া যদি অ্যাকাউন্টিং রিপোর্টিং চালাইতেন আপনারা, তাহলে এটা হেফাজত হতো। এইখানে বলা আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উড বি ডেভেলপ র্যান্ডম, মানে একদম পিস বেসি, আজকে এই কথা কালকে এটা। এখন আমাদের দেশের অনেকটা যেমন হয়েছে, এত কষ্ট করে, মানে ইভেন আমাদের দেশে ধরেন যে পরিমাণ ত্যাগ থেকে করে আমরা হচ্ছে যে এখন এই নব্য স্বাধীনতা পেলাম, আলহামদুলিল্লাহ, এটা ডেফিনেটলি ভালো হবে। কিন্তু এখন সবচেয়ে যেটা সমস্যা, আমাদের ভিতরে সমন্বয়ের অভাব। এই কারণে কিন্তু আমরা প্রতিদিনই দেখছি যে না বুঝেই এই গভর্নমেন্টকে অস্থির করার জন্য এখানে মিছিল, ওইখানে মিটিং, ফলে কি রাস্তায় ট্রাফিক জ্যাম, হতাশা, জিনিসপত্রের দাম বেশি। এটা কেন হচ্ছে? বিকজ কোহেসিভনেস, কমিউনিকেশন গ্যাপ এটা হয়, তো র্যান্ডম হেফাজত হয়ে যায়। অ্যাকাউন্টিংটা এরকম একটা এনার্কি বা এলোমেলো তৈরি হইতো যদি আমরা ইচ আদার প্রপারলি কমিউনিকেট না করতে পারতাম। তো সেই জায়গায় দেখেন, এই কারণেই দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আইএএসসি, যেটা আমি আগের দিন বলছিলাম আইএএসসি এস্টাবলিশ হয়েছে 1973-তে, আর 2000 সালে এটা চেঞ্জ হয়ে কি হয়েছিল, আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তো যেটা বলছিলাম, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আইএএসসি ফাউন্ডেড ইন June 1973 in London at the initiative of Sir Henry Benson, former president of the Institute of Chartered Accountants, England and Wales. The IASC was created, the national accounting bodies from a number of countries with a view to harmonize the international diversity of companies reporting practice. তাহলে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের কোম্পানির অ্যাকাউন্টিং রিপোর্টিং প্র্যাকটিসটাকে হারমোনাইজ বা একই ভাষায় একই সূত্রে গাঁথবার জন্য আইএএসসি প্রতিষ্ঠা হয় 1973, এবং এটা প্রতিষ্ঠাতা ছিল স্যার হেনরি বেনসন। উনি হচ্ছে ইংল্যান্ড ওয়েলসের, আমাদের যেমন বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রেসিডেন্ট যেমন একটা দেশের গুরুত্বপূর্ণ কাজ করেন, তেমনি ভাবে ইংল্যান্ডের এটা অ্যাজ এ রেগুলেটর। আমাদের দেশে তো আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউট যতটা রেগুলেটর, তার থেকে মাঝে মাঝে আমরা দেখি আমরা অ্যাসোসিয়েশন অফ পার্সন বা অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল হিসেবে দেখবার চেষ্টা করি, কিন্তু না, আমাদের অ্যাকাউন্টিং প্রফেশনের প্রাইমারি রেগুলেটর হিসেবে আইসিএবির ভূমিকা থাকা উচিত। যেমনি করে ইংল্যান্ড ওয়েলসে চার্টার্ড অ্যাকাউন্টিং ইনস্টিটিউট কিন্তু গ্লোবাল রিপোর্টিং এর একটা গুরু হয়ে গেছে। আইএসসির প্রতিষ্ঠাতা হিসেবে ওনাদের প্রেসিডেন্ট ছিল স্যার হেনরি বেনসন। আচ্ছা, এরপরে 1973 থেকে 2001 সাল পর্যন্ত চলছিল আইএসসি, পরে এটা আইএসবি হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটির বদলে এটা হয়ে গেছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা আমরা গত ক্লাসে বলেছি। এখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যদি বলি, আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যদিও এই 71 সালে, এই যে 73 সালের আগেই কিন্তু হিসাব অনুযায়ী কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা করা দরকার ছিল, কিন্তু এইটা একটা বড় ব্যর্থতা এই জন্য যে 1 থেকে 41টা আইএস ইস্যু হয়েছে, বাট প্রথম আইএস ইস্যু করবার আগেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইস্যু করার কথা ছিল বা উচিত ছিল, যে কোনো কারণেই হয় নাই। এইটা আমি ধরেন মানে আইএফআরএস এর যে আইএফআরএস ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সাথে 2013 সালে আমি এই শ্রীলঙ্কা একটা 10-day ট্রেনের কোর্স করছিলাম আইএফআরএস ফর এসএমই, এটার উপরে 5 দিনের টানা কোর্স করছিলাম। আমি কোশ্চেন করেছিলাম যে আপনারা এই মুহূর্তে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করবার চেষ্টা করছেন, তো কেন এটা এত পরে? এটা তো আইএস 1 এর আগে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসবে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আচ্ছা এখন আমি একটা কোশ্চেন আপনাদের করি, অ্যান্সার করলে খুব খুশি হব। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে এক কথায় কি অ্যান্সার দিতে পারবেন যে হোয়াট ইজ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক? ভুল হইলে অসুবিধা নেই, বলেন, কোনো অ্যান্সারই ভুল না। accepted rule. গুড, আপনি একদম ঠিকই বলেছেন, বাট আমি আবার সবকিছু একটু সহজীকরণ করি, আপনার কথাটা সহজীকরণ করে দিই। এখানে আপনি খেয়াল করছেন ইন্টেনশনালি লেখাটা একটা লাল একটা ব্র্যাকেটের ভিতরে রয়েছে, খেয়াল করছেন? এটা একটা বাউন্ডারি দিয়েছি। একটা ক্রিকেট মাঠে একটা দড়ি থাকে, দড়ির ভিতরের যদি আপনি বল ধরতে পারেন, আকাশে ওরা বল, তাহলে আউট হয়, আর দড়ির বাইরে যে ধরলে সেটা হয় 6।
তার মানে একটা ক্রিকেট মাঠের একটা বাউন্ডারি আছে, একটা ফুটবল মাঠের বাউন্ডারি আছে, সব খেলারই একটা বাউন্ডারি আছে। সিমিলারলি অ্যাকাউন্টিং এর যে বাউন্ডারি, অ্যাকাউন্টিং এর বেসিক বিল্ডিং ব্লক বলে, মানে মেইন কনসেপ্টটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এক কথায় যদি আমরা বলি, এটাই আপনারা শিখে ফেলবেন, ইন্টারভিউ বোর্ডে এই কথাই বলবেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ বেসিকলি এ বাউন্ডারি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। এটাকে ডেফিনেশন গুলো ডিসাইড করে দেয়, কোনটা আমি কি বললে এটাকে অ্যাসেট ধরবো, কোনটাকে আমি লাইবিলিটি মনে করবো, কোনটাকে ইনকাম ধরবো, এই ইনকাম রিকগনিশন, প্রেজেন্টেশন, ডিসক্লোজার কিরকম হবে, অ্যাসেটের রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন কিরকম হবে, এই কথাগুলোর বিল্ডিং ব্লক বা ডেফিনিশন ডিফাইন করে হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। এখন বোঝা গেল আমার কথাটা? ইজ ইট ক্লিয়ার টু ইউ? দ্য বাউন্ডারি অফ অ্যাকাউন্টিং বোঝা গেল? স্যার। দেখেন, in 2018, জি, in 2018 the IASB released a revised conceptual framework for financial reporting. Effectively, immediately it replaced the previous version of 2010. আচ্ছা, আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপরে যদি ভিডিও খুঁজে নিন বাংলা, আমি ছাড়া পাবেনই না, বিকজ এই 2018 সালে যখন এটা নতুনটা ডিক্লেয়ার করলো, এইটা নিয়ে ICMEB, FRC বিভিন্ন জায়গায় আমি একাধিক প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি। একটা প্রোগ্রামে FRC চেয়ারম্যান স্যার মারা গেছেন, হামিদুল্লাহ স্যার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর, স্যারের সামনে আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। স্যার বলছিলেন যে অনেকে এটা গুরুত্ব দেয় না, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন এনি, মানে ইভেন নট লেস ইম্পর্টেন্ট দেন এনি IFRS। আমরা IFRS যত সিরিয়াস, ততটা সিরিয়াস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক না, কারণ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ বেসিক্যালি দ্য ফান্ডামেন্টাল। এই কারণে আমি প্রত্যেকটা ক্লাসের আগে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আগে বলি। IS 1 যারা জরুরি, তার আগে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যারা দরকার। কেন এটা মানুষ ইগনোর করতো? কারণ IS 1 আসছে 1973-তে, আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক শুরু করছে 1989 সালে। এটা ভুল ছিল। এই ভুলটা IFRS এর বিষয়ে IFRS ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমাকে বলছিল। ওখানে ড্যানিয়েল ছিল, আরো কারা কারা ছিল, আমি ঠিক নামগুলো, ড্যানিয়েলের কথা ক্লিয়ারলি মনে আছে। তো উনি বলছিলেন যে এটা আমাদের একটা মানে ইনফরমেশন গ্যাপ ছিল, বা আমরা বুঝতে পারিনি, বা এটা গ্র্যাজুয়ালি হয়েছে, এখন আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ফাইনালে যাব। 2013 সালে বলছিল, তো সেটা 18 সালে আসছে। তাহলে প্রথম শুরু হয় দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর প্রেজেন্টেশন এন্ড ফর দ্য প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুরু হয় 1989 সালে। প্রথম ম্যাসিভ অ্যামেন্ডমেন্ট হয় 2010 সালে। এরপরে ফাইনালটা রিলিজ হয়, নতুন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসে 2018 সালে। তার মানে খুব আগে না, 6 বছর আগে। পারপাস কি? টু অ্যাসিস্ট। খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি সবগুলো IFRS পারপাসটা আসলে এত ভালো পড়াবো না, কুইকলি মেইন জায়গায় যাবো, কিন্তু এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা বোঝা দরকার। টু অ্যাসিস্ট দ্য বোর্ড টু ডেভেলপ IFRS স্ট্যান্ডার্ড, IFRS বেসড অন দ্য consistent concept resulting in the financial information that is useful to the investor, lender and other creditor. তার মানে IFRS কে যাতে এমন ভাবে রিপোর্টিং হয় যাতে একজন ব্যাংকার বুঝতে পারে ওই প্রতিষ্ঠান আমার ব্যাংকের লোনের টাকা ফেরত দিতে পারবে কিনা, একজন ইনভেস্টর যদি বুঝতে পারে যে উনি শেয়ার কিনলে প্রপারলি ডিভিডেন্ড পাবে কিনা, অথবা উনি একটা 10 টাকার শেয়ার 12 টাকায় কিনলে এটা কি উনি যদি ভবিষ্যতে ক্যাপিটাল গেইন চায় এটা 13 টাকায় 15 টাকায় বিক্রি করতে পারবে কিনা, স্ট্যান্ডার্ড সিনারিতে এটা বুঝতে পারার মতো ইনফরমেশন থাকা উচিত। এটা ডিসক্লোজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে। আর আমাদের দেশে সারা পৃথিবীতে স্টক মার্কেটে ম্যানিপুলেটেড এবং হচ্ছে মোস্টলি এবং রিউমার বেস, নট ইনফরমেশন বেস, সেই কারণে এটাকে ফাংশন করে না। বাট লজিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের টু রিফ্লেকশন দেখে কিন্তু এটা শেয়ারের দাম বাড়া উচিত, অথবা ডিভিডেন্ড পাবে কি পাবে না, 10 টাকাটা শেয়ার 12 টাকায় যাবে কিনা, এই জিনিসটা। তার মানে ইনভেস্টর, লেন্ডার্স এন্ড আদার ক্রেডিটররা বুঝতে পারবে যে রিপোর্টিং এর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের অবস্থা কি, তার হেলথ কি। আমরা হেলথ চেক আপ করি, একটা প্রতিষ্ঠানের হেলথ বুঝতে পারবে। টু অ্যাসিস্ট প্রিপেয়ারার টু দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টস টু দ্য ডেভেলপমেন্ট কনসিস্টেন্ট অ্যাকাউন্টিং পলিসিস ফর ট্রানজেকশন অর আদার ইভেন্ট when no standard applies or a standard allows to choose a accounting policies. To assist, তাহলে অ্যাকাউন্টিং পলিসি সেট করবার জন্য বেসিক ফান্ডামেন্টাল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কাজ করে। আরেকটা টু অ্যাসিস্ট অল পার্টিস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ স্ট্যান্ডার্ড। খুবই ইন্টারেস্টিং। দেখেন, একটা স্ট্যান্ডার্ড বুঝতে গেলে যদি কোথাও কনফ্লিক্টিং হয়, ধরেন IS 1 এর সাথে যদি IS 16 এর কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে এই রিকনসিলিয়েশন করবা, আন্ডারস্ট্যান্ড করার জন্য আপনাকে রিভিজিট করতে হবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে, কারণ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ দ্য ফান্ডামেন্টাল ডিসকাশন পয়েন্ট। এই পারপাসটা কি বোঝা গেছে? ক্লিয়ার ভাই?
ইয়েস স্যার। ওকে ওকে, এবার আসেন, ইফেক্টিভ ডেট ছিল হচ্ছে আপনার অন অর আফটার, মানে এটা আগে করার সুযোগ ছিল না, অনেক সময় অন অর বিফোর থাকে, এটা অন অর আফটার ছিল, মানে এটা অ্যাপ্লাই হয়েছে 2020 সালে, হ্যাঁ 2018 সালে ডিক্লেয়ার করছে 2020 সালে, এরকমই হয় 2-1 বছর সময় দিয়ে এটা কনসেপ্ট হয়। তার মানে আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে 2000 সালের জানুয়ারি 1 থেকে। আচ্ছা, এটা আমি আর ডিসকাস না করি, এখন আপনাদেরকে একদম সহজ করে দেই। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 89 পাতার একটা ডকুমেন্ট, 89-90 পাতার মতো, আমি ফিজিক্যাল কপি দেখে বলছি। সাইজ অফ বুক অথবা প্যারাগ্রাফ অনুযায়ী বা প্যারাগ্রাফিং এর কারণে ডিফারেন্ট হতে পারে, বাট A4 সাইজ বা নর্মাল বইতে মোটামুটি এরকম একটা ধারণা। তাহলে এই 89-90 পাতার ডকুমেন্টের ভিতরে 8টা চ্যাপ্টার আছে। এইটা আমি আশা করি যে আপনারা এত ভালোভাবে বুঝবেন যে এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না, আপনারা এটা একদম মুখস্থ হয়ে যাবে এবং আপনারাই প্রমোট করবেন যে ভাই অ্যাকাউন্টিং জানার আগে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক জানতে হবে, বিকজ আপনার বাবার পরিচয় দেওয়ার আগে দাদার পরিচয়টাও জরুরি। হ্যাঁ, আপনার পরিচয় দেওয়ার আগে আপনার আরব কান্ট্রিতে দেখবেন যে কি থাকে, আরবের নামগুলো কেমন হয় বলেন তো কেউ একজন, কি যেন ইবনে না বিনতে কি যেন বলে, পুরুষের ক্ষেত্রে বিন বলে আর কি। কেন বলে বলেন তো ভাই? ওদের নামগুলো এত কমন যে ধরেন শফিক, এরকম হয়তো শফিক আছে হাজার, যখন শফিক বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ ছেলে শফিক, এরকম নাকি? আমি একটু কনফিউশন, যেমন ওসামা বিন লাদেন, লাদেনের ছেলে রাইট। তাহলে দেখেন ওরা এত কমন, ওসামা এত আছে, যখন ওসামা বিন লাদেন বলছে মানে লাদেনের ছেলে ওসামা, এইটাই তো দাঁড়াচ্ছে। তাহলে আমি যদি আইএফআরএস পড়ি তাহলে কেন আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পড়বো না? তো সেই কারণে তাহলে 8টা চ্যাপ্টার, তাহলে এটা আমরা খুব ভালোভাবে বুঝবো। প্রথম চ্যাপ্টারটা খুব সহজ, অবজেক্টিভ অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। তারপর আমি জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা ক্লিয়ার করছি, এটা খুবই জরুরি জিনিস, বাট চ্যাপ্টার 1-এ যেই বলছি, একটা স্লাইড আপনার জন্য এত ইজি করছি, 49 পাতার জিনিস 89 পাতার জিনিস হয়তো 8 পাতায় নিয়ে আসছি, এটা আপনি দেখেন এবং আপনাদের কাজে লাগবে। চ্যাপ্টার 1 হচ্ছে অবজেক্টিভ অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অবজেক্টিভ। চ্যাপ্টার 2 হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইউজফুল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। দেখেন আমরা সবসময় কোয়ান্টিফাই করি, অ্যাকাউন্ট রিসিভেবল 100 টাকা পাই, অ্যাকাউন্টস পেয়েবল 50 টাকা পাই, সেলস করছি 200 টাকা, বাকি আছে 50 টাকা, ভ্যাট দিচ্ছি 3 টাকা, সব কিন্তু কোয়ান্টিফাই। কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কোয়ালিটি অ্যাসিওর হবে না, এনশিওর হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট গুলো খেয়াল করবেন না। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলছে যে কোয়ান্টিফাই করবার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিকটা এনশিওর করতে হবে। তাহলে 1-2 গেল। 3 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কত ধরনের হয়, কি হয়, এটা লেখা আছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 4 হচ্ছে কত ধরনের হয় এটা আপনি জানলেন, কিন্তু কতগুলো এলিমেন্ট। আমরা যে কথাটা বলছি যে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, প্রফিট অল লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জ এন্ড ইকুইটি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এন্ড নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা IAS 1-এও আছে আর এখানেও বলা আছে যে কি কি এলিমেন্ট থাকবে। তারপরে রিকগনিশন বলতে আমরা কি বুঝবো, ডিরিকগনিশন বলতে কি বুঝবো, এটা হচ্ছে চ্যাপ্টার 5। মেজারমেন্ট কি, মানে একটা জিনিস হিসাবটা কিরকম করবেন। ধরে নিলেন যে অ্যাসেট 100 টাকা, কিন্তু অ্যাসেটের কয় টাকা, একটা অ্যাসেট বুঝলেন যে আপনি একটা ল্যাপটপ কিনছেন, ইট ইজ অ্যান অ্যাসেট। ল্যাপটপটা কি কিনছেন 50,000 টাকা, এটা কিনতে যে ভাড়া লাগছে 200 টাকা, এটার জন্য একটা ব্যাগ কিনছেন হচ্ছে 500 টাকা, এটার জন্য অ্যানাদার একটা স্ক্রিন প্রোটেক্টর কিনছেন আরো 2000 টাকা। তাহলে কি এই 50,000 টাকাই শুধুমাত্র হিসাব হবে, নাকি এইগুলোকে ক্যাপিটালাইজ করবেন? এটাকে বলে মেজারমেন্ট। বোঝা গেল? ক্লিয়ারটা অ্যাসেট হিসাবে রিকগনিশন করে ফেললেন, কিন্তু মেজারমেন্ট করবার সময় কতটুকু অ্যাড করবেন বা করবেন, এটা হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট 2 রকম হয়, ইনিশিয়াল মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। ক্লিয়ার? জি স্যার। খুব সহজভাবে বলার চেষ্টা করছি যাতে করে বোঝা যায়। তারপর আমাকে জি বলেন। বললেন তো, বোঝা গেছে স্যার। থ্যাংক ইউ। তারপরে ভাই দেখেন প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার, এবং লাস্টে হচ্ছে এই কনসেপ্টে আপনারা বুঝবেন না, এটা আমি ক্লিয়ারলি বুঝাই দিব, বা আরো ভিডিও আছে, যদি আজকে ক্লাস শেষ না করতে পারি ইমিডিয়েটলি এটার ভিডিওটা দিয়ে দিব। খুব চমৎকার সহজ বাংলায় বলা আছে, কনসেপ্ট অফ ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল মেইনটেনেন্স। এই হচ্ছে 8টা চ্যাপ্টার, ঠিক আছে? এখন আপনি আসেন প্রথম অবজেক্টিভ। এই জিনিসটা মনে হইতে পারে যে স্যার এত ভেঙে ভেঙে কেন বলতেছে, এইটা না বুঝলে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মেইন জিনিসই বোঝা হবে না। নাম্বার 1, আপনাকে যদি ইন্টারভিউ বোর্ডে আপনি CFO হিসেবে এক জায়গায় ইন্টারভিউ করছেন, আপনারা যদি বলে যে ভাই আপনি বলেন তো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অবজেক্টিভ কি, আপনি কিন্তু তখন অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু আপনি যে একটা কথা বলেন
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অবজেক্টিভ হচ্ছে টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তাহলে আপনার উদ্দেশ্য কি? আপনি ফাইন্যান্সিয়াল তথ্য দিবেন, যেটাকে বলছি ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। কাদেরকে? টু দ্য ইনভেস্টর, লেন্ডার অ্যান্ড আদার ক্রেডিটর। কেন? তাদের ডিসিশন মেকিং হেল্প করার। এত সহজ সংজ্ঞা কি সম্ভব বলেন তো? আপনি এখন বলতে পারবেন না আমি কি বললাম বলেন তো? যদি আমি একজনকে যে কাউকে বললাম যে ভাই বলেন তো, যে আমি জানি না ইউসুফ সাহেব বা অন্য কেউ আনমিউট হয়ে বলতে পারবেন, আমি কোশ্চেন করলাম হোয়াট ইজ দ্য পারপাস অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। জেনারেল পারপাসটা আমি বুঝাই দিচ্ছি, তার আগে বলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। যদি কোশ্চেন করি হোয়াট আর দ্য অবজেক্টিভ, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অথবা হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এক কথায় বলবেন টু প্রোভাইড ইনফরমেশন, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, টু দ্য ইনভেস্টর যারা আপনাকে টাকা দিয়েছে, ল্যান্ডার যারা বাকি দিয়েছে, অথবা আদার ক্রেডিটর, গভর্নমেন্ট অথরিটি আপনাকে ট্যাক্স, ভ্যাট, ইলেকট্রিক বিল, ডেক্সা, ওয়াসা, যত কিছু। কেন? ফর দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট উইলিংফুল ডিসিশন মেকিং। এই ডেফিনেশনটা আমি এখন যে কেউকে জিজ্ঞেস করি, একজন আমার কষ্ট করে অ্যান্সার দেন তো, যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং? Provide financial information for taking the right decision. কাদের? Investor, lenders, creditors. Yes, thank you. বেশ, শেষ। তাহলে দেখেন আমরা সব জানি, কিন্তু কোশ্চেন হচ্ছে বলার সময় আমাদের বিভিন্ন রকম কথা আসে। তার মানে কেন পারছি না? বিকজ সহজ জিনিস। দেখেন অ্যাকাউন্টিং, আইএফআরএস, এটা কিন্তু রকেট সায়েন্স না। এটা কিন্তু যে ভাই এখানে সিনিয়র, কত ক্লাসেই বলছিলেন সম্ভবত আমাদের রাকিব, সরি আমি বলছি দাঁড়ান, তারিকুজ্জামান ভুইয়া, উনি কিন্তু এগুলো সবই করে আসে, ওস্তাদ মানুষ, সব জানে। কিন্তু কোশ্চেন হচ্ছে উনি যা করে, এটাই যে আইএফআরএস আছে, এটা অনেক ক্ষেত্রে উনি হয়তো জানে না। উনি যা করছে এটা কিন্তু আইএফআরএস ভ্যালিডেটেড, এই কোশ্চেনটাই হয়তো উনার কাছে অনেক জায়গায় ক্লিয়ার না, কারণ উনি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অনেক আগে পড়ে আসছে। এই থিওরি এবং প্র্যাকটিক্যালের মেল বন্ধনটা প্রপারলি হয় নাই, যেটা আমরা করার চেষ্টা করছি। তার মানে এটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে তাহলে অবজেক্টিভ পেলাম, তাহলে কি রিপোর্ট করবো? তাহলে অবজেক্টিভ বুঝলাম। এখন বললেন ভাই কি? তাহলে আপনি বুঝলেন ফাইন্যান্সিয়াল, তাহলে কি থাকবে? প্রথমটা হচ্ছে ইকোনমিক রিসোর্স অ্যান্ড ক্লেম। এটা কেউ ব্যাখ্যা করতে পারবেন? এটা মানে কি বলেন তো? এটার ইন্ডিকেশন আছে, এটা আপনি বুঝতে পারছেন কিনা দেখি। এই যে ইকোনমিক রিসোর্স অ্যান্ড ক্লেম মানে কি? ইকোনমিক রিসোর্স মানে যে অর্থনৈতিক যে উৎসগুলো, মানে যেখান থেকে আমরা এইটা রিসোর্স, সেখান থেকে যে, আর ক্লেম অর্থ মানে ভেরি গুড, চেষ্টা করছেন ভাই, খুবই ভালো। বাট আমি বললাম না সব সহজ হবে। রিসোর্সের প্রতিশব্দ অ্যাসেট। তাহলে এখন দেখেন এইটা যেহেতু শুধুমাত্র আইএফআরএস না, এইটা একটু আমি একটা জিনিস মিস করে ফেলছি, বলা হয় নাই। এই 10 সাল দিয়ে এইটা আগে ছিল হচ্ছে ইউকে বেস যত কান্ট্রি আছে, ইউকে বেস কান্ট্রি মানে যারা কমনওয়েলথ কান্ট্রি, এবং ইউকে কখনো কখনো আমাদের স্বাধীন করছে বা কখনো কখনো আমাদেরকে শাসন করছে, সেই সব কান্ট্রিগুলো মূলত আইএফআরএস করতো। 1973 থেকে আইএফআরএস চলতো। বাট আমেরিকা, জার্মানি বড় দুটো ইকোনমি, ইউরোপের জার্মানি এবং আমেরিকা, তারা আইএফআরএসটা অতটা মানতো না, কম মানতো বা তাদের সাথে কনফ্লিক্টিং ছিল। আমেরিকান একটা স্ট্যান্ডার্ড আছে, এটা বলে এফএএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। পরবর্তীকালে যখন দেখা গেল যে দুইটাই, মানে এটাকে ওই যে রাজনীতিতে ভাষায় বলি হ্যাডাম আছে দুজনেরই। ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রিজ এক্সেপ্ট হচ্ছে মূলত জার্মান, তাদের একটা হ্যাডাম আছে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা বলতেছে আইএফআরএস ঠিক আছে। আর আমেরিকা বলতেছে আমার এফএএসবি বা ইউএস গ্যাপ, এটাকে বলে ইউএস গ্যাপ, এফএএসবি, ইউএস গ্যাপ অথবা এপিবি অপিনিয়ন, ওদের তিনটা জিনিস ছিল। তো ওরা রাইট। তো এই দুজন রাইট করতে করতে তখন এই যে গ্লোবাল যারা অথরিটি আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ বা গ্লোবাল যারা আছে, আংটাড, এরা বললো ভাই এই এক ভাবে তোমরা ঝগড়াঝাটি করো না, তোমরা একটা কাজ করো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা জয়েন্ট প্রজেক্ট করো। জয়েন্ট প্রজেক্ট করে আইএফআরএস ফাউন্ডেশন প্লাস এফএসবি। তখন এই ইউরোপিয়ান বা আমাদের যে আইএফআরএস এবং আমেরিকান স্ট্যান্ডার্ড দুজন মিলে জয়েন্ট প্রজেক্ট করছে। তো জয়েন্ট প্রজেক্ট করার চ্যালেঞ্জটা হচ্ছে ভাষাগতভাবে কোনো জায়গায় একটু টেকনিক্যাল ভাষা চলে আসছে। যেমন আইএফআরএস লিখলে এখানে বলতে হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, কিন্তু যেহেতু এটা জয়েন্ট প্রজেক্ট, রিসোর্স মানে হচ্ছে অ্যাসেট, ক্লেম মানে লাইবিলিটি। আমি আপনাকে বলি না আমি আপনাকে ক্লেম করলাম 10 টাকা, তার মানে আমি আপনার কাছে পাবো 10 টাকা। তাহলে দেখেন এই সিম্পল জিনিসটাও
আমরা না জানার কারণে কিন্তু ব্যাখ্যাটা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারলেন না। আমি শুরুতে প্রথম দিন বলছিলাম, এখনো বলি, সারা পৃথিবীর অ্যাকাউন্টিং হচ্ছে মূলত 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসেট, তাহলে রিসোর্স মানে অ্যাসেট, ক্লেম মানে লায়াবিলিটি। এই ক্লেমের দুইটা, ইন্টারনাল ক্লেম, এক্সটার্নাল ক্লেম। ইন্টারনাল ক্লেমকে শেয়ার হোল্ডার, ইনভেস্টর, এক্সটার্নাল ক্লেম করা লেন্ডার অ্যান্ড আদার ক্রেডিটর। তার মানে এটা পেয়ে গেলাম। তাহলে নাম্বার 1, হোয়াট টু রিপোর্ট, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, অর্থাৎ রিসোর্স অ্যান্ড ক্লেম, তার মানে ব্যালেন্স শিট। তার মানে এই ভাষাটাই যে ব্যালেন্স শিট, এটা বুঝতে কিন্তু আপনাদের বেশ খানিকটা সময় লাগলো। এখন কি মজা পেলেন বা বুঝলেন যে আমি কিভাবে রিলেট করলাম? বোঝা গেছে ভাই? জি স্যার, ইন্টারেস্টিং না? থ্যাংক ইউ স্যার। ইন্টারেস্টিং না? হ্যাঁ, সেটাই। ইন্টারেস্ট না পেলে মানে ভালো লাগবে না, ইন্টারেস্ট নিয়েই বুঝতে হবে, তাহলে আর জীবনে ভুলবেন না। তাহলে প্রথম গেল। সেকেন্ড হচ্ছে চেঞ্জ ইন দা ইকোনমিক কন্ডিশন এন্ড রিসোর্স, তার মানে হচ্ছে পারফরমেন্স। এই যে ER&C মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মানে কি এবার বলেন দেখি, ধরতে পারছে এটা? এই যে ইকোনমিক রিসোর্স অ্যান্ড ক্লেম যে চেঞ্জ হবে, এটা চেঞ্জ হতে ব্যালেন্স শিট চেঞ্জ হয় একটা আইটেমের মাধ্যমে। বলেন তো, বছর টু বছর ব্যালেন্স শিট চেঞ্জ হয় একটা ঘটনার মাধ্যমে। সেই ঘটনাটা কি বলেন? এই যে ইকোনমিক রিসোর্স ER&C মানে ক্লেম, এটা চেঞ্জ হয় একটা মাধ্যমে। কিসের মাধ্যমে চেঞ্জ হয় বলেন তো? যে ধরতে পারছেন কিনা আপনার পয়েন্টটা? স্যার এটা কি ওই যে রিটেন আর্নিং? এক্স্যাক্টলি। কে বললেন ভাই? থ্যাংক ইউ। কি বললেন? থ্যাংক ইউ মাহমুদ হাসান, ধরে ফেলছেন আপনার কাহিনী। ওই যে রিটেন আর্নিংস, ওইটাই। কারণ খেয়াল করে দেখেন ভাষাটা কত টেকনিক্যাল মাইন্ড দিছে। এটা আমি না বুঝে দিলে আপনাদের জন্য কঠিন হইতো। বাট এটা দেখেন, এরপরে আর জীবনে আপনার চ্যাপ্টার 1 পড়তে হবে না, কারণ চ্যাপ্টার 1 এক স্লাইডে এনে সব বুঝাই ফেলছি। চেঞ্জ ইন দা ইকোনমিক রিসোর্স অ্যান্ড ক্লেমস মানে চেঞ্জ ইন দা ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ফর্ম। এটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড আদার। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মানে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট আমরা কি লিখি? উপরে লিখি ইনকাম, তার থেকে সমস্ত এক্সপেন্স বাদ দিয়ে নেট প্রফিট বের করি। নেট প্রফিট যায় কোথায়? যায় যে চেঞ্জ ইন দি ইকুইটি স্টেটমেন্ট। আর চেঞ্জ ইন দি ইকুইটি স্টেটমেন্টেই যে ব্যালেন্স শিট হিট করে। তার মানে আলটিমেটলি ব্যালেন্স শিটের যে চেঞ্জের ক্যাটালিস্ট হিসেবে কাজ করে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। দেখেন ভাষাটা কি লিখছে, চেঞ্জেস ইন ইকোনমিক রিসোর্স অ্যান্ড ক্লেম। এটা সহজে লিখছি। ফর্ম মানে কোন ফর্মে যাচ্ছে? ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এন্ড আদার ইভেন্ট। এই ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বুঝলেন না, কিন্তু এখন বুঝে ফেললেন। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মানেই হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট, অল লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তাহলে এটা হচ্ছে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট। থার্ড হচ্ছে, এনে সি একটা বেশি পড়ছে, এটা ছবিটা করছি তো এটা সিটা এক্সট্রা, এটা বাদ দিয়ে নিন। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রিফ্লেক্টেড বাই অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। তাহলে আপনাদের যদি কোশ্চেন করি, অ্যাকাউন্টিং বেস আছে, একটাকে বলে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, আর একটা বলে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আমি এখন কোশ্চেন করি, IFRS কি কোনটাকে সাপোর্ট করে বা কোনটাকে রিকমেন্ড বা কোনটাতে বাধ্য করে আপনাকে বলেন তো? অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস। তাহলে এটা রেফারেন্স যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোথায় পেলেন এটা, তখন আপনি বলতে পারবেন না যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের প্রথম চ্যাপ্টারের অবজেক্টিভের ভিতরে বলা আছে যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রিফ্লেক্টেড হবে অ্যাক্রুয়াল বেসিসে। ওকে আর নট ওকে? ওকে, আচ্ছা। তারপরে দেখেন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, খেয়াল করেন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রিফ্লেক্ট বাই পাস্ট ক্যাশ ফ্লো। তার মানে এই যে ক্যাশ ফ্লো করতে হবে, আমরা যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বছর টু বছর করি, প্রতি বছর একটা করি, গত বছরের কম্পারিজন, তার আগের বছর করি, তার আগের কম্পারিজন, এটা যে করতে হবে, এটাও কিন্তু বলা আছে যে শুধুমাত্র অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করলেই হবে না। সারা বছর সেল করছেন 500 কোটি টাকা, তার ভিতরে কতটুকু বাকিতে কতটুকু ক্যাশে করছেন, তাহলে 500 কোটি টাকাই সেলস, কিন্তু এর ভিতর তো হইতে পারে 350 কোটি টাকাই বাকি, 200 কোটি টাকা বাকি, 100 কোটি টাকা বাকি, 50 কোটি টাকা বাকি, অথবা বাকি না। তাহলে এই সেল দিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত এনশিওর হইতে পারলেন না যে ক্যাশ ফ্লো প্যাটার্নটা বুঝতে পারলেন না। ক্যাশ ফ্লো প্যাটার্নটা বুঝতে গেলে ওই সেলস এর ভিতরে কতটুকু বাকি কতটুকু নগদ, এটা বুঝতে হবে। এটা বুঝতে গেলে একমাত্র বোঝার সুযোগ আছে IFRS বা IS7ই বলা আছে হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তাহলে এইবার ক্লিয়ারলি বুঝলেন যে কাদের জন্য করবেন পারফরমেন্স, কি করবেন, এটা বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে স্যার। তাহলে এইভাবে করে আমাদের এক একটা চ্যাপ্টার বুঝতে হবে। এবার আসেন চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 কি বলছে খেয়াল করেন। চ্যাপ্টার 2 বলছে যে আপনার হচ্ছে চ্যাপ্টার 2 কি বলছে খেয়াল করেন, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ ইউজফুল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তাহলে এই কোয়ালিটিভ ক্যারেক্টার কি, এটা দুইটা পার্টে আছে। একটাকে পার্টকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, আর একটা হচ্ছে এনহ্যান্সিং।
ফান্ডামেন্টাল মানে বেসিক, যেটা থাকতেই হবে। এনহ্যান্সিং মানে অতিরিক্ত। আমরা বলি না জব সার্কুলারে যে এই পজিশনে জব করতে চাইলে তাকে সিএ অথবা সিএমএ অথবা এসিসি হতে হবে, অথবা থাকতে হবে যে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ারি। এডিশনাল লেখে, এডিশনালি সে যদি সফটওয়্যার এসিপি জানা থাকে, অথবা এডিশনালি তারা হচ্ছে জানতে পারে, কি বলে, এডিশনালি তারা এসিপি জানে, অথবা ট্যালি জানে, অথবা মাইক্রোসফট ডাইনামিক্স জানে, অথবা এই এডিশনালটা কিন্তু আলাদা থাকে জব সার্কুলে। দেখেন ফান্ডামেন্টালে আপনি যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে না হন তাহলে সিএফও হিসেবে নিবেই না, কিন্তু অতিরিক্ত যোগ্যতা হিসেবে আপনাকে কিছু কিছু জিনিস দিয়ে থাকে, যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ভালো হইতে হবে, হাবিজাবি, এগুলো থাকে। বোঝা গেল পয়েন্টটা? তার মানে যদি বলেন যে কোয়ালিটিভ অ্যাসপেক্টে ফান্ডামেন্টাল দুইটা ইস্যু আছে, একটা হচ্ছে রিলেভেন্স, ম্যাটেরিয়ালিটি, আর একটা ফেথফুল রিপ্রেজেন্টেশন। আর এনহ্যান্সিং কোয়ালিটি কি? কম্পারেবিলিটি, ভেরিফায়াবিলিটি, টাইমলিনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। তাহলে আপনাকে যদি আমি কেউ কোশ্চেন করে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক কতগুলো, আপনি বলেন দুইটা, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে এনহ্যান্সিং। ফান্ডামেন্টালের ভিতর কি কি আছে? রিলেভেন্স, যেটা ম্যাটেরিয়াল হইতে হবে, আর একটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন, আর দুইটা। আর এনহ্যান্সিং কি? কম্পারেবিলিটি হইতে হবে, বছর টু বছর কম্পেয়ার করতে জানতে হবে। ভেরিফায়াবিলিটি, তার মানে আপনি যদি জার্নাল থেকে একটা জায়গায় জার্নাল করেন, জার্নালটার জন্য রিফ্লেক্ট করে ইন দা লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট রিফ্লেক্ট করে। উল্টা যদি করেন, ভাইস ভার্সা করেন, ওয়াক থ্রু টেস্ট করেন, ব্যালেন্স শিটে যে আপনি বললেন যে অ্যাসেটের ভিতরে কি কি আছে, অ্যাসেটে ব্যালেন্স শিট অ্যাসেট পেলেন, অ্যাসেট থেকে আপনি অ্যাসেট শিডিউল যে দেখলেন এই বছর এডিশন হয়েছে 5 লাখ টাকার একটা হচ্ছে আইটি ইকুইপমেন্ট, তখন আপনি ব্যালেন্স শিট থেকে গেলেন 5 লাখ টাকা, সেখান থেকে লেজারে গেলেন, লেজার থেকে আবার আপনি গেলেন হচ্ছে ওইখান থেকে আপনি ট্রায়াল ব্যালেন্সে গেলেন, ট্রায়াল ব্যালেন্স থেকে ভাগ করে দেখলেন যে কোন লেজার থেকে আসছে এই 5 লাখ টাকা, সেই লেজার গেলেন, যে সোর্স ডকুমেন্ট হিসেবে ওই জার্নাল এন্ট্রিটা চেক করে বললেন এই ভাউচারটা নিয়ে আসো। তাহলে এই যে আপনি ভেরিফাই করতে পারলেন দুই জায়গার থেকে, টপ ডাউন বটম আপ, এটা কি বলে ভেরিফায়াবিলিটি। কম্পারেবিলিটি বলছি যে মিনিমাম 2 বছরের ফাইন্যান্সিয়াল পাশাপাশি কম্পেয়ার করতে হবে, শুধুমাত্র নিজেদের কম্প্যারিজন না, একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের ইন্ডাস্ট্রি রিলেটেড ক্রস কম্পারেবিলিটি থাকতে হবে। অর্থাৎ একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের সাথে আমি যেন কম্পেয়ার করে বুঝতে পারি যে এই ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কতটুকু ভালো, এর পেমেন্ট সক্ষমতা কেমন, এর এখানে টাকা রাখলে আমি সেফ থাকবো বেশি নাকি ওই ব্যাংকে থাকবো, এই কম্পারেবিলিটি বোঝার মতো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করতে হবে। ভেরিফায়েবল হইতে হবে। টাইমলিনেস, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে 6 মাসের ভিতরে এজিএম বোর্ড মিটিং করে অ্যাপ্রুভ করে বোর্ড এজিএম এ আনতে হবে নর্মালি, কোনো কোনো ক্ষেত্রে বেশি টাইম হইতে হয়। এখন আপনি শীতের ওয়াজ যদি বর্ষায় করেন, শীতকালে আপনি লেপ যদি হচ্ছে গরমকালে দেন, তখন তো ফ্যান দরকার, এসি দরকার, তখন তো কম্বল রেখে আপনার লাভ নাই। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন দরকার তখন দরকার। তার মানে একটা বছরের রিপোর্টিং ডেট ক্লোজ হবে, তারপরে এটা আপনার ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে, অডিটের সাথে অডিট করবেন, করে এটাকে আপনি বোর্ডে অথেন্টিকেট করে অডিটের কাছ থেকে অডিটেড করে এজিএম এ নেবেন। এই টাইম ফ্রেমটা কোম্পানি অ্যাক্টে আছে হচ্ছে প্রতি বছর একবার করতে হবে। আর এটা 9 মাসের পুরনো অ্যাকাউন্টস থাকতে হবে, অর্থাৎ এজিএম এ 9 মাসের বেশি পুরনো অ্যাকাউন্টস আনা যায় না। এই যে টাইমলিনেসটা, এটাও কিন্তু আমাদের একটা কোয়ালিটি, যে আপনি 3 বছরের পুরনো অ্যাকাউন্টস আনলে এটা কোনো কাজে দিবে না। এবং স্যার একটা কোশ্চেন ছিল, বেসিক একটা কোশ্চেন ছিল স্যার। বলেন প্লিজ। স্যার এই যে এজিএম যে বলেন স্যার, এজিএম এ স্যার আসলে কারা থাকে, আর ওইখানে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা কি অ্যাপ্রুভ করে নাকি? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। প্রথম হচ্ছে একটা কোম্পানি 2 রকম হইতে পারে। মূলত ইনভেস্টররা 2 ক্যাটাগরি হয়। প্রথম ক্যাটাগরি সবাই শেয়ার হোল্ডার, অল আর শেয়ার হোল্ডার। তারা আর তাদের ভিতরে নমিনেটেড কিছু কিছু লোক বোর্ডে থাকতে পারে। যেমন ব্যাংকগুলোতে শেয়ার হোল্ডার লক্ষ লক্ষ হইতে পারে, কিন্তু বোর্ডে থাকে হয়তো 10 জন বা 12 জন বা 15 জন ধরলাম। কিন্তু প্রাইভেট কোম্পানি দেখা যায়, আপনি যিনি কোশ্চেনটা করছেন, ধরলাম আমি এখানে মেহেদি হাসান, আমি ইউসুফ এবং হচ্ছে আমাদের তারিকুজ্জামান ভুইয়া সাহেব, 4 জন মিলে একটা কোম্পানি করলাম, উই অল আর শেয়ার হোল্ডার। এর ভিতরে 2 জন আবার বোর্ডে গেলাম যারা সময় দিতে পারে। আমি সময় দিতে পারি, বললেন স্যার আপনি সিনিয়র মানুষ, সময় পাচ্ছেন, আপনি তো চাকরি করছেন না, আপনি আমাদের বোর্ডে থাকেন, আরেকজন আমি নিলাম। তার মানে অল শেয়ার হোল্ডার ইজ বেসিক্যালি ওনার, বাট বোর্ডে আমরা রিপ্রেজেন্ট করে দেই। তাহলে বোর্ড মিটিং এ শুধুমাত্র বোর্ড মেম্বাররা জয়েন করে, কিন্তু এজিএম এ সব শেয়ার হোল্ডাররা জয়েন করতে হবে। তার মানে এজিএম ইজ বেসিক্যালি সব শেয়ার হোল্ডারদের একটা মিলন মেলা। বোঝা গেছে স্যার? বোঝা গেছে স্যার, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এনহ্যান্সিংটা বললাম, ফান্ডামেন্টাল তো বললাম না। ফান্ডামেন্টাল হচ্ছে আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিলিভেন্সি হইতে হবে, ম্যাটেরিয়াল হইতে হবে। আমাকে কেউ বলেন তো ম্যাটেরিয়াল বলতে কি বোঝা যায় বলেন তো?
হ্যাভ ইউ এনি আইডিয়া ম্যাটেরিয়ালিটি? স্যার ম্যাটেরিয়ালিটি ওই যে স্যার ম্যাটেরিয়ালিটি হচ্ছে যে যেটা ডিসিশনের ক্ষেত্রে এফেক্ট করে। ফর এক্সাম্পল, যে আমার ফাইন্যান্সিয়াল লস হয়েছে যে 1 কোটি টাকা, এটা আমার ম্যাটেরিয়াল, মানে এটা আমার ডিসিশনে এফেক্ট করতেছে। আর আমার খুব লামসাম একটা অ্যামাউন্ট মানে লস হয়েছে যেটা ম্যাটেরিয়াল না, ইম্যাটেরিয়াল, বা যেটা আমার ডিসিশনে খুব একটা এফেক্ট করবে না। এটাই হচ্ছে স্যার ম্যাটেরিয়াল। খুবই চমৎকার করে বলছেন, আমি স্যার ম্যাটেরিয়ালস বলতে তো আমরা ইনফরমেশনকে বুঝতে পারি, যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য যে ইনফরমেশন গুলো প্রয়োজন ওইটাকে তো আমরা ম্যাটেরিয়ালস হিসেবে ধরতে পারি স্যার, মানে তথ্য। না না না, একটু ভুল হলো। আগে যিনি বলছেন ক্লিয়ারলি বলছেন, আপনি একটু বুঝতে পারেন, আমি বুঝাই দিচ্ছি। এটা সহজভাবে বুঝাই দিই না। ওই প্রথম যিনি বলছেন, থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর করে বলছেন। ধরেন পরের যিনি বললেন বা অন্যদের জন্য ক্ল্যারিফাই করে দিচ্ছি, ধরেন আমি একটা ছোট্ট কোম্পানি করলাম, হ্যাঁ, সেই কোম্পানিতে বছরে আপনার 5 লাখ টাকা সেল হলো। এখন বা আরো কম ধরলাম, 20,000 টাকা সেল হলো আমার একটা হ্যাঁ, 20,000 টাকা। একটা মিনিট, আমাকে জাস্ট একটা মিনিট অ্যালাউ করেন, একটা ফোন খুব জরুরি বোধ হয়। হ্যালো, জি ভালো আছি ভাই, বল। আমি ওয়াহিদ বলছি, স্কয়ার ফার্মা থেকে আছি। ভালো আছেন ওয়াহিদ? ওয়াহিদ, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করতেন, আমি একটা ক্লাসে আছি, জাস্ট আমাকে 10-15টা মিনিট অ্যালাউ করেন, আমি ফোন করছি আপনাকে। ওয়াহিদ, থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। আমার ফার্মের প্রথম স্টুডেন্ট ছিল, আমার সাথে কাজ করছিল, এখন স্কয়ার ফার্মে অনেক বড় পজিশনে চলে গেছে, তো নাম্বারটা ছিল। এনিওয়ে, তো যেটা বলছিলাম, ও ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিংটা পাশ করে আমার সাথে কাজ করছিল আজ থেকে 6-7 বছর আগে, 8 বছর আগে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন আমি 10,000 টাকা সেল করলাম, আর ধরেন আপনার হচ্ছে মেঘনা গ্রুপ, ওদের ধরেন 10,000 কোটি টাকা সেল করলো। এখন আমি 10,000 টাকা সেল করছি, এই 10,000 টাকার জায়গায় আমি একটা খরচ দেখলাম যে 700 টাকার একটা খরচ বাদ পড়ে যাচ্ছে, ভুল হচ্ছে। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার টার্নওভার 10,000 টাকা, মাত্র 10,000 টাকা, সেখানে 700 টাকার একটা জিনিস আমি ভুল করছি অথবা বাদ পড়ে গেছে। আর মেঘনাতে 12,000 কোটি টাকা, আমার হচ্ছে 10,000 টাকা মাত্র, আর হচ্ছে 12,000 কোটি টাকা। ওর এখানে 700 টাকা একটা জিনিস বাদ পড়ে গেছে, ভুল হয়েছে। এখন আমার 10,000 টাকার ভিতরে এই 700 টাকা ইজ ভেরি মাচ রিলেভেন্ট এবং ম্যাটেরিয়াল, কিন্তু ওর 12,000 কোটি টাকার জায়গায় এই 700 টাকা ইজ নট ম্যাটেরিয়াল এট অল। এত সহজভাবে বুঝেছিলাম, এবার কি বুঝতে পারছেন ম্যাটেরিয়ালিটি মানে কি? জি স্যার, মানে অ্যামাউন্ট, মানে যেটা আসলে মানে হ্যাঁ, যার জন্য মানে যিনি প্রথম যে সংজ্ঞাটা যিনি বলছিলেন যে ম্যাটেরিয়াল ইনফরমেশন, ম্যাটেরিয়াল অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট যেটার অমিশন অথবা ভুল হইলে ডিসিশন মেকিং ভুল হইতে পারে। তার মানে 10,000 টাকার কোম্পানির জন্য 700 টাকা, 800 টাকা, 1,000 টাকা ইজ বেসিকলি 10% অ্যারাউন্ড। আর যার হচ্ছে 12,000 কোটি টাকার কোম্পানি, তার জন্য 700 টাকা, 1,000 টাকা ইজ নট এ পার্সেন্টেজ অ্যাট অল, 0.000 হবে। অথবা ওর জন্য এটা ম্যাটেরিয়াল না, এটাই ধরে নেওয়া যাবে। সেটা এক আসপেক্টে বুঝাইলাম। আর এক আসপেক্ট যদি বলেন, অডিট রিপোর্ট যদি বলেন, অডিট রিপোর্টে ম্যাটেরিয়ালিটি ভিন্ন জিনিস দেখে। যখন আমরা ফ্রেশ অডিট রিপোর্ট ইস্যু করি যে তার কোনো ভুল ভ্রান্তি নেই, এটাকে আমরা বলি আনকোয়ালিফাইড ওপিনিয়ন। এরপরে মডিফাই চলে আসে বিভিন্ন রকম, যেমন এরপরে যদি এমন ইস্যু থাকে যে কিছু কিছু আছে মেজর ইস্যু না, এটা আমরা ম্যাটার অফ এমফেসিস দিয়ে দিই। এটা পরে আমার ভিডিওসে দেখে নিন, বা এখন আর ডিটেল বলবো না, বুঝাই দিই যে টুকটাক কিছু অসঙ্গতি আছে, বাট এটা খুব মানে ম্যাটেরিয়াল না, কোয়ালিফাই করবার মতো ম্যাটেরিয়াল না, আমরা ম্যাটার অফ এমফেসিস দিয়ে দিই। এরপরে ভুল ভ্রান্তি এমন পর্যায়ে যে এটা ডিসিশন মেকিং এ বড় ইম্প্যাক্ট ফেলবে, শেয়ার হোল্ডারদের জানাইতে হবে, তখন অডিট রিপোর্টে ম্যাটেরিয়ালিটি বেস করে আমরা কোয়ালিফাই করে দিই। এই কোয়ালিফাই করার পর দেখলাম অনেক বড় ভুল, এটা ভয়াবহ ভুল, এটাকে ইগনোর করার সুযোগ নেই, তখন আমরা অ্যাডভার্স ওপিনিয়ন দিয়ে দিই। আর আরেকটা ওপিনিয়ন দিই, সেটাকে বলা হয়েছে যে আমরা কোনো কিছু দেখতেই পারলাম না, কাগজপত্র দিচ্ছেন, অ্যাক্সেস নাই, কাগজ পুড়ে গেছে, দিচ্ছেই না, এটাকে বলা হচ্ছে ডিসক্লেমার ওপিনিয়ন। এইভাবেও ম্যাটেরিয়ালিটি থাকে। ম্যাটেরিয়ালিটি কথাটা যে কোনো কনটেক্সটে এক এক জায়গায় এক রকম, বাট আমি আপাতত আইএফআরএস আইএস এর কনটেক্সটে যে এক্সাম্পলটা দিলাম, 10,000 টাকা টার্নওভারের জায়গায় 700 টাকা, 800 টাকা, 1,000 টাকা যে ম্যাটেরিয়াল, আর সেই একই জিনিস, সেই একই ফিগার 12,000 কোটি টাকার জন্য ম্যাটেরিয়াল নট অ্যাট অল। এটা বোঝা গেছে। আর একটা ফেথফুল মানে হচ্ছে যে আপনি অ্যাকাউন্টেন্টদের একটা কোড অফ এথিক্স থাকে যে আপনি যা বলবেন সত্যি বলবেন, মিথ্যা বলার কোনো সুযোগই নেই। সো ইউ নিড টু বি প্রেজেন্ট ফেথফুলি, আপনার জানা মতে বলতে হবে যে টু মাই এক্সটেন্ড আমি নলেজেবল, উইলিং, আমি আর্মস লেন্থ ট্রানজাকশন মেনটেন করে আমি বুঝতেছি যে আমার জানা মতে যা দিচ্ছি এটা যেন প্রপারলি ট্রুলি রিফ্লেক্ট করছি, কোনো রকম
জেনে ভুল আমি করছি না, এই ফেথফুল রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরো বড় কনটেক্সট আছে, সহজভাবে বুঝিয়ে দিলাম যে আপনি জ্ঞানত কোনো মিথ্যা ভুল ইনফরমেশন দিবেন না, দ্যাট ইজ দ্য কোর ফান্ডামেন্টাল ইস্যু, বাট এটাকে আরো এলাবোরেট করার সুযোগ আছে। ইজ ইট ক্লিয়ার নাও? বোঝা গেছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলবো এরপরে চ্যাপ্টারটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নাম্বার 3 স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট হচ্ছে আমরা বলি যে গ্রুপ অফ কোম্পানি, যে সহজে বুঝাই দিই, আপনার এটা আরো ভিডিও আছে, ওই ভিডিওটা দেখেন। এখন সংক্ষেপে বুঝাই দিই, একটা কোম্পানির সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসে, আবার গ্রুপ হতে পারে যদি একটা কোম্পানির সাবসিডিয়ারি অথবা অ্যাসোসিয়েট হয় তখন গ্রুপ আকারে হয়। তো এই সিঙ্গেল এন্টিটিও আছে, আবার হচ্ছে আপনার হচ্ছে গ্রুপ হয়, আবার ইন্ডিভিজুয়াল হয়। আর আমাদের বাংলাদেশে আরেকটা হয়, সেটা হচ্ছে কোনো গ্রুপ কনসেপ্ট নাই, কোম্পানিগুলো ওনার কমন। যেমন কল্লোল গ্রুপে আমি ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, ওনাদের একটা কোম্পানিতে বোর্ডে আমি দীর্ঘদিন ছিলাম, সম্ভবত এখনো আছি, কারণ ওই কোম্পানিটা এখনো মানে নমিনেটেড ডিরেক্টর হিসেবে আছে, এই যে কাওয়াচি ডিটারজেন্ট ফ্যাক্টরি। তো ওইখানে যেটা হয়, কল্লোল এন্টারপ্রাইজ, কল্লোল হোল্ডিংস, কল্লোল ডিস্ট্রিবিউশন, টিএলআরএ হোল্ডিং, বিভিন্ন নাম আছে। এখানে একই হচ্ছে, মোস্তফাজের যে ওনার স্যার এবং তার ওয়াইফ এবং ভাইরা মেয়েরা কোনো জায়গায় কমন শেয়ার হোল্ডার, কিন্তু একটা কোম্পানি আরেকটা কোম্পানি শেয়ার ওন করে না, তাহলে লিগালি তারা গ্রুপ অফ কোম্পানিজ না, কিন্তু তাদের ওই আমরা গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলি। তখন যেটা হয়, এটাকে বলে রিলেটেড কনসার্ন বলে। ব্যাংক যখন লোন দেয় বা কখন জানতে চায়, তখন আমরা যেটা করি, সিম্পল সবগুলো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যোগ করে একটা কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি। এটা লিগালি বা আইএফআরএস অনুযায়ী হয় না, এটা একটা ম্যাথ অ্যারিথমেটিক্যাল এক্সারসাইজ। বাট যখন আমি একটা কোম্পানি আরেকটা কোম্পানির মোর দেন 50% শেয়ার হোল্ড করে, তখন আমরা হোল্ডিং কোম্পানি বলি বা প্যারেন্ট সাবসিডিয়ারি বলি, তখন এটাকে আমরা কনসলিডেশন করার প্রয়োজন হয়। তাহলে আমি বলি এখানে সিঙ্গেল স্টেটমেন্ট হয়, কনসলিডেটেড হয়, আবার অনেক সময় একটা কম্বাইন্ড হয়। এটা ডিটেল বললাম না, এটা ডিটেল ভিডিওস আপনারা দেখেন। আর এখানে রিপোর্টিং পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে জানুয়ারি 1 থেকে ডিসেম্বর হইতে পারে, জুলাই 1 থেকে জুন 30 হইতে পারে। গোয়িং কনসার্ন মানে ধরে নেওয়া হয় একটা কোম্পানি আনফোর্সিয়েবল টাইম পর্যন্ত চলে, এটা IAS 1 এর সংজ্ঞা দেয়া আছে। মানে আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন, আপনি ধরে নেবেন যে আগামী 1 বছর এই কোম্পানি চলবে, এটা আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আপনার মনে যদি কোনো ডাউট থাকে যে এই কোম্পানি বন্ধ হতে পারে, তাহলে এই কোম্পানিটা আপনি আসলে গোয়িং কনসার্ন বেসিসে রিপোর্ট করতে পারবেন না। করলে অডিটর আপনাকে কোয়ালিফাই করে দিবে, বলবে যে আপনি এই কোম্পানি বন্ধ হওয়ার সম্ভাবনা থাকার পরও আপনি গোয়িং কনসার্ন নামে চালায় যাচ্ছেন। বোঝা গেল ইস্যুটা? জি স্যার। তো এখানে তো আমরা জানি যে ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি থাকে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বা ইনকাম স্টেটমেন্টে ইনকাম এবং এক্সপেন্স থাকে, আদার কি থাকে, ক্যাশ ফ্লো থাকে, কন্ট্রিবিউশন এন্ড ডিস্ট্রিবিউশন মানে ওনাররা যে টাকা দেয় এটাকে বলে কন্ট্রিবিউশন, আর ডিভিডেন্ড নেয় এটা ডিস্ট্রিবিউশন বলে। আর কিছু অ্যাজাম্পশন আছে, কিছু এস্টিমেট আছে। যেমন একটা অ্যাজাম্পশন হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, একটা এস্টিমেট আছে, আমরা অনেক সময় হচ্ছে কত বছর ডেপ্রিসিয়েশন হয়, এগুলো আমরা অ্যাজাম্পশন এস্টিমেট করে IAS 8 পড়ার সময় ক্লিয়ার করবো, এখন আর ডিটেইল দরকার নেই। এটা আমরা এনটিটি কনসেপ্ট তো বললামই, কিছু অ্যাজাম্পশন, কিছু এস্টিমেট, কিছু কনসেপ্ট ইয়ে থাকে, আমরা যখন যেটা বলবো এটা এক্সাম্পল দিব। ফাইন্যান্সিয়াল কি হয়, ওই যে একটু আগে যেটা বললাম যে সিঙ্গেল এন্টিটি হয়, গ্রুপ অফ কোম্পানিজ হয়, এই যাকে বললাম যে কনসোলিডেট, আনকনসোলিডেটেড, কম্বাইন মানে আমি ধারণা অলরেডি আপনি দিয়ে ফেললাম, এটা হয়ে গেল। নাম্বার এটা ডিটেইল আছে, আমি এখন আপনাকে কুইকলি বলে যাচ্ছি, কিন্তু এইটার ভিডিওটা গত ক্লাসে দেওয়া আছে, এইটা দেখবেন এবং ওইটা দেখবেন, তাহলে আপনার একদম সলিড মাথায় ঢুকে যাবে। এখানে কি আছে, বেসিক্যালি দ্য এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন, এখানে থাকে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি। তার মানে এটা হচ্ছে অ্যাসেট আর এটা দুইটা লায়াবিলিটি, দুইটা পার্ট, একটা এক্সটার্নাল লায়াবিলিটি, ইন্টারনাল লায়াবিলিটি। আর ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বা ইনকাম স্টেটমেন্ট অফ মানে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকামের ভিতরে থাকে হচ্ছে ইনকাম এবং এক্সপেন্স, দ্যাট ইজ অল। চ্যাপ্টার 5 হচ্ছে বেসিক্যালি রিকগনিশন, ডিরিকগনিশন, এটা আমি আমার ভিডিওটা দেখে নিন। আর রিকগনিশন, ডিরিকগনিশনের চমৎকার করে IAS 16 বলবো, এখন আর ডিটেল বললাম না, অনেক ভালো লাগবে, আপনার ক্লিয়ার করবো। বাট আগের ভিডিওটা আরেকবার দেখবেন, কারণ এক এক ক্লাসে এক এক ভাবে ব্যাখ্যা করছি। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কই হয়তো 4-5টা আমার প্রেজেন্টেশন আছে, যাদের ধৈর্য আছে, আগ্রহ আছে এবং সলিড মাস্টার হইতে চান অন দ্য সাবজেক্ট ম্যাটার, আমার রিকোয়েস্ট হচ্ছে ওই ভিডিওগুলো দেখবেন, কারণ একটা ক্লাসে এত ডিটেল বলা যায় না। এটা বলতে গেলে আমার এই ক্লাসটা যদি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপর যদি 10 ঘন্টা ক্লাস নিতাম তাহলে হতো, কিন্তু আমি প্রথম ক্লাসে আপনাকে গ্যাপ বা অন্য একটা বললাম, 2টা ক্লাসেও শেষ করতে পারছি না, একটা ক্লাস ফ্রি করে দিচ্ছি। তারপর মেজারমেন্ট হচ্ছে সোজা কথা যে আপনার মেজারমেন্টটা হয় হিস্ট্রিক্যাল কস্টে, অর্থাৎ যে টাকায় কিনেছেন ওইটাকেই বলে হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট। মানে একটা ল্যান্ড 10 বছর আগে কিনেছেন,
কিনছিলেন একটা ল্যান্ড 20 বছর আগে কিনছিলেন 10 লাখ টাকায়, এটাকে বলা হিস্ট্রিক্যাল কস্ট। কিন্তু যদি আজকের দিনে ওই ল্যান্ডের বাজার মূল্য হয়, ফেয়ার ভ্যালু যদি হয় 10 লাখের টাকাটা হচ্ছে 1 কোটি টাকা, তাহলে এই যদি কারেন্ট ভ্যালু অ্যাকাউন্টিং করেন এটাকে বলা IFRS 16 এটাকে বলে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট। এটা দুইটা মডেল আছে, একটাকে বলে কস্ট মডেল আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। তো এটা আমি ওইখানে ক্লিয়ার করব। এটাকে মেজারমেন্ট দুই রকম হয়, হিস্ট্রিক্যাল কস্টে একটা কারেন্ট কস্টে হয়। এটা আমি ডিটেল বলবো, এটা ভিডিও আছে, আবার আপনারা কনসেপ্ট আইডিয়াটা বুঝে ফেললেন এবং আরো আমি কভার করব। নাম্বার 7 হচ্ছে বেসিক্যালি আপনার কি হেডিংটা হচ্ছে খেয়াল করেন, এখানে আমরা বললাম প্রেজেন্টেশন ডিসক্লোজার। এন্ড প্রেজেন্টেশন কি এই দেখেন আপনি আচ্ছা আমাকে বলেন তো ভাই একটা কথা, যে রুল বেজ আর প্রিন্সিপাল বেজ এটা বুঝেন কি? আমরা প্রথম বললাম প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার, প্রথমে বললাম হচ্ছে রিকগনিশন ডি রিকগনিশন, তারপর বললাম মেজারমেন্ট। রিকগনিশন মানে কি? এটা কি অ্যাসেট নাকি লায়াবিলিটি, ইনকাম নাকি এক্সপেন্স, এটাকে বলে রিকগনিশন। আর একটা অ্যাসেট কিনছেন তখন রিকগনাইজ করলেন, বিক্রি করলেন বা এটা ডেপ্রিসিয়েটেড হয়ে জিরো হয়ে গেল, তো এটাকে বলে ডি রিকগনিশন। এটাও বুঝলাম, এটা আমি পরে আরো ডিটেইল বুঝাই দিব। এটা কত টাকার অ্যাসেটটা কয় টাকায় ভ্যালু করবেন সেই ভ্যালুটা বলে হচ্ছে মেজারমেন্ট। এটা কস্ট মডেলও হয় আর হচ্ছে রিভ্যালুয়েশন মডেল হয় মেজারমেন্ট। তারপরে বললাম প্রেজেন্টেশন ডিসক্লোজার। প্রেজেন্টেশন মানে ইনকাম স্টেটমেন্টে যেমন সেলস মাইনাস সিওজিএস ইকুয়াল টু গ্রস প্রফিট, তারপরে হচ্ছে যে লেস হচ্ছে অপেক্স, এগুলো দিয়ে এটাকে বলে প্রেজেন্টেশন। একইভাবে অ্যাসেট পাশে অ্যাসেট, লাইবিলিটি পাশে লাইবিলিটি দেখা, এটাকে বলে প্রেজেন্টেশন। কিন্তু এইটা বলতে যে আমি বললাম যে আর ডিসক্লোজার মানে হচ্ছে যে আপনার নোটগুলা, এটাকে ডিসক্লোজার বলে। কিন্তু একটা কথা বললাম যে প্রিন্সিপাল বেজ নট রুল বেজ, এই কথাটা কে বলতে পারবেন বলেন তো, আমাকে একটু ক্লিয়ার করেন তো। মানে এটা এরকম বিষয়টা মনে হয় স্যার, যে মানে ইন প্রিন্সিপাল আমরা মানে নৈতিক দায়িত্ব থেকে জিনিসটা দিচ্ছি, কিন্তু এটা না দিলে কোনো সমস্যা হবে না। আইনত আমি মানে ধরা বাঁধা নিয়মের মধ্যে নেই বা আমার বাধ্যবাধকতা নেই মানে লিগেলি, কিন্তু মানে বিবেকের তাড়নায় আমি কাজটা করছি। ওকে, আপনার কথাটা জেনারেল সেন্সে মানে নর্মাল সেন্সে এইটা সবাই বুঝবে, ইউ আর রাইট, বাট এটা একদমই এখানে প্রযোজ্য হবে না। এখানে যেটা আপনি যেটা বলছেন আপনার রাইট, কিন্তু এটা জেনারেল যে কোনো জায়গায় এটা আপনার এই সূত্র খাটবে যে প্রিন্সিপালি আমি একটা মানে ইথিক্যালি এটা মনে হচ্ছে প্রিন্সিপালি ঠিক, কিন্তু রুল আমাকে আটকাচ্ছে না, এটা হচ্ছে জেনারেল। বাট এখানেরটা একটু ভিন্ন, এটাকে বলা হচ্ছে রুল বেজ আর প্রিন্সিপাল বেজ। খুব ইন্টারেস্টিং, এটা আইনের ক্ষেত্রে প্রযোজ্য, সব আইনের ক্ষেত্রেই। যেমন সিম্পল একটা কথা বলি, রুল বেজ বলি, রং পার্কিং। আপনি একটা গাড়ি নিয়ে বেরোয়েছেন, গাড়িটা একটা জায়গায় পার্কিং করে রাখছেন, তাহলে ট্রাফিক পুলিশ ধরলে এটা একটা মামলা দিবে, 500 টাকার মামলা ধরলাম, মানে ডিফারেন্ট হইতে পারে, আমি অ্যামাউন্ট দিয়ে বললাম। তার মানে স্পেসিফিক রুল আছে যে আপনি রং পার্কিং করলে 500 টাকা, ওভারটেকিং করলে এত টাকা। আপনার ঢাকা মাওয়া হাইওয়েতে গেলে 80 কিলোমিটারের বেশি গতিতে করলে 3000 টাকা মামলা। এটা প্রত্যেকটা কিন্তু রুল ধরে নেয়, ইফ বাট কন্ডিশন। আর যখন এরকম একটা ফ্রেমওয়ার্ক না হয়ে আপনাকে একটা ইথিক্যাল আপনার সাথে খাটে, আপনার সাথে মিল আছে, কিন্তু কথা এমন যে মিল নেই তা না, কিন্তু আপনাকে এমন জিনিস দেখছে এটা আর্গুমেন্ট হইতে পারে। যেমন রুল বেস হলে আমরা আদালত প্রয়োজন ছিল না, আইন আদালত প্রয়োজন ছিল না। এখন দেখেন যখন আপনি একটা ভিকটিম, এটাকে যখন সিভিল কেস হয় তখন আমরা বলি হচ্ছে বাদী বিবাদী, হ্যাঁ, বাদী বিবাদী বলি না, পক্ষ বিপক্ষ বলি। আর যখন আপনি হচ্ছে যখন এটা ক্রিমিনাল কেসে যান তখন হয়ে যায় আসামি, বাদী বিবাদী তখন আসামি এবং হয়। এখন কোশ্চেন হচ্ছে কেউ একজন আপনার বিরুদ্ধে বললো যে আপনি কাউকে একটা ফিজিক্যালি অ্যাসাল্ট করছেন, ধাক্কা মারছেন, ঘুষি মারছেন, হাত ভেঙে দিচ্ছেন। আপনি কোনো লয়ার না গেলে কোর্টের যে জাস্টিস উনি বলবেন যে না আপনার কোনো লয়ার না থাকে, আপনি একটা রাষ্ট্রপক্ষ থেকে একটা লয়ার দিয়ে দিল। কারণ আপনি হাত ভেঙে দিলে ওইরকম কোনো রুল নাই যে হাত ভেঙে দিলে তারা ক্ষতিপূরণ দিতে হবে 10 লাখ টাকা। তো যেহেতু ওরকম রুল নাই, তাহলে এখানে কি হবে, বাদী এবং বিবাদী অথবা আসামি এবং হচ্ছে যে বাদী, হ্যাঁ, তো এই দুজনের ভিতরে আর্গুমেন্ট করবে তাদের পক্ষে লয়ার, এবং এখানে এই আলাপ আলোচনার মাধ্যমে রিয়েল ফ্যাক্টটা বের করে জাজ একটা ডিসিশন দিবে। এই জিনিসটাকে বলে প্রিন্সিপাল বেস। তার মানে আইন এবং স্পেসিফিক বলা নাই যে পার্কিং করলেই রং পার্কিং করলেই 500, কিন্তু একটা কনভারসেশন, আর্গুমেন্ট, পাল্টা আর্গুমেন্ট, এভিডেন্স প্রুভ করার মাধ্যমে যখন এইটা হয় এটা প্রিন্সিপাল বেস বলে। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, হোপফুলি এখন বুঝতে পারছেন। ইজ ইট ক্লিয়ার?
জি তাহলে আমরা ক্লিয়ারলি বলি এখনকার আইএফআরএস রুল বেস না, আগের আইএফআরএস রুল বেস ছিল, এখনকার আইএফআরএস হচ্ছে প্রিন্সিপাল বেস, এটুকু বলে রাখলাম। আর অ্যাসেটের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বলা হয় যে সিমিলার অ্যাসেট একসাথে করবেন, তার মানে চেয়ারগুলো সব একসাথেই যাবে। আপনার যদি সেল করেন হচ্ছে যে যদি ধরেন আপনি লাইট সেল করেন তো লাইট সেলগুলো একসাথে যোগ করে দেখাবেন সেগমেন্ট রিপোর্টিং এ, ফ্যান সেল করলে ফ্যানের গুলো আলাদা যোগ করে দেখাবেন, সিমিলার জিনিসগুলো একসাথে যাবে। ফ্যাক্টরির যদি খরচ হয় একসাথে যোগ করবেন, আর সেপারেট ডিসিমিলার প্রেজেন্ট করবেন। এটা নিয়ে আরো ডিটেল আছে, আপাতত বুঝাইলাম যে কস্ট এবং রেভিনিউ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সিমিলার জিনিস একসাথে যাবে আর ডিসিমিলার জিনিস সেপারেটলি করতে হবে। আর একটা যেটা আছে ফিজিক্যালি, এটা হচ্ছে আপনার এটা আপাতত হচ্ছে যে ফিজিক্যালি মানে এবিসি টাইপ, ধরেন আপনি ইনভেন্টরি গুলো একই ধরনের জিনিস একসাথে রাখবেন ফিজিক্যালি, এটা আইএফআরএস কিছু বলছে না, ওইটা আপনার বিন কার্ডের মধ্যে ফ্যাক্টরিতে আমরা যখন ফিজিক্যালি ইনভেন্টরি একসাথে রাখি, একই জিনিস একসাথে রাখবো কি রাখবো না, এটা নিয়ে আইএফআরএস কিছু বলছে না। ফিজিক্যালি নট টু মেনি ডিটেল, নট সো এক্সেসিভ এগ্রিগেশন, মানে এগ্রিগেশন এবং ডিসএগ্রিগেশন একসাথে সব যোগ করে দেখানো বলে এগ্রিগেশন, আর আলাদা আলাদাকে বলে হচ্ছে ডিসএগ্রিগেশন। খুব বেশি সবকিছু যোগ করে একসাথেও আনবেন না, তার মানে সবকিছু মিলে একটা হেড। সেলস মানে সেলস, খরচ মানে খরচ, এক জায়গায় না, খরচের ডিসএগ্রিগেশন করবেন, ভাগ করবেন। কিন্তু আবার এমন না যে ব্যালেন্স শিট হয়ে যাবে 5 পাতার। তো এই টু মেনি এগ্রিগেশন ইজ নট পারমিজেবল, টু মেনি ডিসএগ্রিগেশন পারমিজেবল না। এটা আমি ভবিষ্যতে আরো বলবো, বাট এটুকু বুঝলেন যে ব্যালেন্স শিটের চেহারা সব ডিটেল করতে করতে 5 পাতার ব্যালেন্স শিটে যেমনি করবেন না, আবার 3 লাইনের ব্যালেন্স শিট হবে না। প্রপারলি গুছায়া ফরম্যাটেড, মোর ইনফরমেটিভ এবং ডিসিশন মেকিং হেল্প করে, এরকম করাকেই বলা হয় হচ্ছে নট টু মেনি এগ্রিগেশন, নট টু মেনি ডিসএগ্রিগেশন। আপাতত এটা বলেন, পরে আর বলবো। লাস্ট কনসেপ্ট ক্যাপিটাল, কনসেপ্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মেইনটেনেন্স। এইটা আমি একটা ভিডিও এখনই দিব, 8-10 মিনিটের ভিডিও, আপনারা দেখেন। যদি এটা বুঝতে অসুবিধা হয় নেক্সট দিন আমাকে জিজ্ঞেস করবেন। সো আমাদের ক্লাসের কন্টেন্টটা শেষ করলাম। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে এখন কোশ্চেন না করলেও চলবে, কারণ আমি ভিডিও দিব, নেক্সট ক্লাসে অ্যান্সার দিব। অন্য কিছু থাকলে 1টা বা 2টা কোশ্চেন নিতে পারি সর্বোচ্চ। অলরেডি আমরা অলমোস্ট 1.5 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, আই এনজয়েড এ লট আজকের ক্লাসে। আপনারাও আশা করি খুব উপকৃত হয়েছেন। এনি কোশ্চেন সোফার? অন্য যে কোনো ওই যে ক্লাসে একটা কোশ্চেন করছিলাম স্যার, ওই যে ক্লোজিং এন্ট্রির বিষয়ে স্যার। হ্যাঁ, ক্লোজিং এন্ট্রিটা স্যার বলেন স্যার। ক্লোজিং এন্ট্রি যে বিষয়টা স্যার, যখন আমি রেভিনিউ এবং এক্সপেন্সটা ক্লোজ করবো স্যার, এটা স্যার ওই ক্লোজিং এন্ট্রিটা স্যার চার্ট অফ অ্যাকাউন্টসে স্যার এটা আসলে কোথায় থাকবে স্যার? আচ্ছা, কোশ্চেন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে আপনার অ্যাডজাস্টিং ক্লোজিং এন্ট্রি থাকে না, আমি বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার অ্যাডজাস্টিং যে এন্ট্রিগুলো করি, যেমন ধরেন অ্যাক্রুয়াল, এগুলো কিন্তু অনেক কিছুই কিন্তু অ্যাডজাস্টমেন্ট, কারেক্টিং। ধরেন আপনি কারেকশন হয় না, একটা ভুল করে ফেলছেন, এখন আবার আরেকটা ভুল ঠিক করবেন, সেটা কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টস থাকে না। বুঝতে পারছেন? তো এখন আমরা কি করি, তা এইটা আসলে ক্লোজিং এন্ট্রি কি কি আমি আগের দিনে বলছিলাম যে অল এক্সপেন্স। নর্মালি এক্সপেন্সের নেচারটা কি? এক্সপেন্সের নেচার কি, ডেবিট না ক্রেডিট? স্যার ডেবিট স্যার। ডেবিট। তাহলে অল এক্সপেন্স যেহেতু ডেবিট নেচারের, তার মানে এখানে হইতে পারে কি হইতে পারে, রেন্ট, তারপরে স্যালারি, হাবি যাবি যত কিছু, আলাদা হইতে পারে। অল এক্সপেন্স করবেন ক্রেডিট, অল এক্সপেন্স করবেন ক্রেডিট, তার মানে কি হইলো খেয়াল করেন। আর ডেবিট করলেন ইনকাম সামারি। হ্যাঁ স্যার, এটাই তো জানাল স্যার, এটাই জানি স্যার। এখন কনফিউশনটা ওইটাই স্যার, যে এটা আসলে কোথায় থাকবে। এখন কি বুঝছেন? এখন বুঝতে পারছেন জিনিসটা? এখন বুঝলেন যে আমি কি বললাম, যে এটা চার্ট অফ অ্যাকাউন্টসে থাকে না কেন? কারণ এটা তো ক্লোজিং এন্ট্রি, এটা তো বছরের সব। আচ্ছা, তাহলে উল্টা কি হবে? সিমিলারলি আপনার অল ইনকাম গুলো কি নেচারের? অল ইনকাম গুলো কি নেচারের বলেন তো? মানে ডেবিট না ক্রেডিট? তাহলে যদি অল ইনকাম যদি হয় হচ্ছে ক্রেডিট, তাহলে অল ইনকাম এখন এটাকে নালিফাই করতে গেলে অল ইনকামকে ডেবিট করতে হবে। স্যার এই এন্ট্রিগুলো কি লেজারে কোনো ইফেক্ট ফেলবে না স্যার? না, লেজারে যাবে, যেহেতু এইটা এন্ট্রিগুলো অ্যাডজাস্টিং ক্লোজিং বছর শেষে আসে, অতএব এটা না আসে আপনার হচ্ছে আপনার ট্রায়াল ব্যালেন্সে, না আসে লেজারে, কিন্তু এটা আপনার বছর শেষের এইটা একটা ক্লোজিং অ্যাক্টিভিটিজ এর পার্ট। বুঝা গেল? স্যার আমি যখন স্যার এই এন্ট্রিটা দিব স্যার, এটা কোথায় যায় হিট করবে স্যার? বেসিক্যালি স্যার এটা হিট করবে হচ্ছে, এটা হচ্ছে যেমন আপনার ডিভিডেন্ড যে দেন, এটা আমি বলি এটা হিট করবে হচ্ছে, এটা বেসিক্যালি কোনো হিট হবে না। কেন হিট হবে না আমি দেখি, নালিফাই হচ্ছে, ক্লিয়ার করেন। আপনি এইটা
হয় না যে সারা বছর অ্যাকাউন্টিং করছি কিন্তু অ্যাকাউন্টিং এর বাইরে এটারে ক্লোজ করব। ক্লোজ কিরকম দেখেন, লেজারে জার্নালে সবগুলো এক্সপেন্স আলাদা আলাদা আছে, সবগুলো এক্সপেন্স ক্লাসিফাইড হয়ে লেজারে গেছে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স আছে। ট্রায়াল ব্যালেন্সের পরে আমি একটা লিঙ্ক আপ তৈরি করছি। কোন লিঙ্ক আপ? আমার ইনকাম স্টেটমেন্ট। খেয়াল করেন, লিঙ্ক আপ করছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, মজা পাবেন। কোশ্চেনটা ভালো, টাইমটা কম, তারপর আমি চেষ্টা করি। ইনকাম স্টেটমেন্টের সাথে আমি বেসিক নাম বসি ব্যালেন্স শিট, ওটা নাম আমি আর মানে ব্যালেন্স শিট, হ্যাঁ, কারণ এটা ওই যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অত কিছু লিখছি না, একই কথা। হ্যাঁ, তাহলে বেসিকলি ইনকাম স্টেটমেন্টের সাথে ব্যালেন্স শিটের যোগসূত্র তৈরি করবার জন্য আমরা ক্লোজিং এন্ট্রি করি। কিরকম দেখেন, এটা কিন্তু কোনো কোথাও থাকছে না, এটা আপনি করছেন এবং এটা কোথাও রেকর্ড রাখছেন না, আপনি এটা এক্সট্রা ভাবে থাকতেছে, এটা কোনো হচ্ছে না। কারণ আপনি সারা বছর যত ইনকাম করছেন, এই ইনকামের অ্যামাউন্টটা যদি হয় 1000 টাকা, খেয়াল করেন সব ইনকামটা করছেন কত? 1000 টাকা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন ইনকাম। আর সারা বছর যত খরচ করছেন সেই খরচটা হচ্ছে আপনার 750 টাকা। তাহলে ইনকাম স্টেটমেন্টের ইনকাম সামারির ক্রেডিট হয়েছে কত? 1000। ওকে, আর এটা ডেবিট হয়েছে কত বলেন? 750। তাহলে তাহলে এখন আমি কি করব? এই যে ইনকাম সামারির কোনটা বড়, ডেবিট না ক্রেডিট বলেন? ইনকাম সামারির কোনটা বড়? ক্রেডিটটা বড় স্যার। তাহলে আমি এখন লিখবো ইনকাম সামারি ডেবিট করব হচ্ছে কত? 250। আর এটা ক্লোজ করব হচ্ছে কোথায় বলেন তো? স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। তাহলে দেখেন আমি চলে গেল কত? ক্রেডিট করলাম 250। এখন দেখেন এটা কোথাও এন্ট্রি থাকলো না, কিন্তু আমি লিঙ্ক আপ করে দিলাম। আর চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট মানে ব্যালেন্স শিট। তার মানে এইটা বেসিকলি ক্লোজিং অ্যাক্টিভিটিজ যেটা পার্ট, এটা আমাদের করতেই হয় না, অটোমেটিক সিস্টেম। এটা কিন্তু ওই সফটওয়্যারগুলো লজিকই দেওয়া থাকে। যদি কেউ ম্যানুয়াল অ্যাকাউন্টিং করে, কেউ যদি এখনো মনে করে আমি প্রত্যেকটা এক্সেলে করবো, তাহলে তার এটা করতে হয়, আদারওয়াইজ এটাই মানে লজিকটা ওইখানেই ছিল যে আমি যখন অ্যাকাউন্টিং সফটওয়্যারে করতেছি তখন আমি এই জিনিসগুলো ইন্টিগ্রেশনটা কিভাবে করবো স্যার? এটা ইন্ডিকেশনটা আমরা করে দিই, এটা আপনার ওই লজিকের ভিতর থাকে, ব্যাক এন্ডে কাজ করা থাকে, আপনার এটা কিছুই করতে হবে না। এটা চার্ট অফ অ্যাকাউন্টসেও থাকবে না, এটা ট্রায়াল ব্যালেন্সেও পাবেন না। এটা আসলে বছর শেষের কমন অ্যাক্টিভিটিস। এটা আপনি যদি ম্যানুয়ালি করেন আপনাকে এটা করে ক্লোজ করতে হবে, আর যদি আপনি সফটওয়্যার হয় তখন পিরিয়ড এন্ড বলে একটা রান করে, এই পিরিয়ড এন্ডে রান করলে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে চলে যায়। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি।